আজকে আমি তোমাদের জন্য এইচএসসির একটা বাজিমাত কম্প্যাক্ট সাজেশন নিয়ে আসছি, যেটাতে আসলে বেসিক্যালি তোমরা তোমাদের গাইডলাইনটা দিলেই বুঝতে পারবা যে তোমাদের একেবারে শেষ মুহূর্তের জন্য যে জিনিসগুলা একেবারে না পড়লেই হচ্ছে না, যে জিনিসগুলো পড়লে তোমার আসলে 5টা প্রশ্ন অ্যান্সার করার মধ্যে তুমি একটা হাই ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবা, সেই জিনিসগুলো একেবারে খুব অল্পের মধ্যে আমি তোমাকে দেখাই দিব সাজেশন আকারে, প্লাস তোমাকে আমি ব্যাখ্যা সহ, মানে হচ্ছে যে কোশ্চেনগুলো আসলে কি অ্যাপ্রোচে তুমি অ্যাপ্রোচ করবা, কিভাবে তুমি কোশ্চেন অ্যান্সারটা অ্যাপ্রোচ করবা, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো তারপরে শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আসলে। আমাদের চট্টগ্রামের অবস্থা তো আমরা জানি, সবাই খুব খারাপ অবস্থা আসলে। বন্যার্তদের জন্য আসলে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মতো করে আসলে সাহায্য করার চেষ্টা করব। তবে একটা ব্যাড নিউজও হলো এটাই যে আমাদের এইরকম সময়ের মধ্যে আসলে এইচএসসি 26 পরীক্ষার্থী প্রত্যেককেই আসলে স্ট্রাগল করতে হচ্ছে। ওইখানে যারা আছে তাদের তো স্ট্রাগল করতে হচ্ছেই। যদিও ওদের হচ্ছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, বাট স্টিল ওদের কিন্তু ভোগান্তির কোনো শেষ নাই। যে ভয়ানক অবস্থা, এটা কাটিয়ে উঠতেই তো আসলে দীর্ঘ একটা সময় লাগবে। তাছাড়া ধরো যে শুধুমাত্র ওইখানে না, আমাদের ঢাকা সহ অন্যান্য পার্শ্ববর্তী যত এলাকা আছে, বৃষ্টিতে একেবারে সব রাস্তাঘাট তলিয়ে যাওয়ার মতো অবস্থা। আসলে এই অবস্থায় পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন নাই। আমি আজকে শ্যুটটা করছি সেদিন হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে। তো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার সময় অন্তত দেখতেছি আসলে এই দিনটা পরীক্ষাটা যদি না হইতো তাহলে আসলে খুব বেশি ভালো হইতো। অনেক বেশি ঝামেলা। এরকম অবস্থায় আসলে আমি অনেক স্টুডেন্টদের হয়তো বের হলে দেখা যাবে যে তাদের খুব দুর্বিষহ অবস্থা দেখা যাবে। আ তারপরেও আসলে এটা নিয়ে আসলে কি বলবো, আমরা আশা রাখছি যে আ সরকার এই বিষয়টা নিয়ে একটু দৃষ্টিপাত করবেন। তোমাদের প্রতি আসলে একটা সুবিচার হওয়া উচিত বলে আমার মনে হয়। এই সময়ে এসে এটা খুব সেনসিটিভ একটা সময়। এইচএসসি পরীক্ষাটা ক্রুশাল পরীক্ষা। ইভেন যদি এটা এসএসসিও হইতো, আ প্রত্যেকটা পরীক্ষারই গুরুত্ব আছে। কিন্তু আমি যদি গুরুত্বের একটা সিনক্রোনাইজেশন ক্রিয়েট করি, যে আমি যদি বলি যে গুরুত্বের দিক থেকে কোনটা সবচেয়ে বেশি আগায় থাকবে, এইচএসসি পরীক্ষা আসলে অনেক বেশি আগায় আছে। মানুষের লাইফের একটা মানে খুবই ইম্পোর্টেন্ট একটা মুহূর্ত, বা খুবই ইম্পোর্টেন্ট একটা সময় হচ্ছে, বা খুবই ইম্পোর্টেন্ট একটা সুযোগ যেটা দিয়েছে তার লাইফে, সে আরো অনেক বেশি পরিমাণ আগায় যেতে পারবে। ঠিক যেমন এই অ্যাডমিশন পরীক্ষাটা একটা খুব ইম্পোর্টেন্ট ফেজ। সেই অ্যাডমিশন পরীক্ষাটার সবচেয়ে প্রধান ইম্পোর্টেন্ট ফেজটা হচ্ছে আমাদের এইচএসসি এক্সাম। তো এসবের মধ্য দিয়ে আসলে এখন এই মুহূর্তে পরিস্থিতি কি হবে তা তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো সিদ্ধান্ত কিছু না কিছু একটা আসবে, আমরা আশাবাদী। বাট স্টিল যাই হোক না কেন, এই মুহূর্তে তোমাদের জন্য আসলে কনসোল করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আমাদের হাতে আর কোনো অপশন নাই। তোমাদের মনোবল বাড়িয়ে দেওয়ার, তোমাদের মনোবলটা জোগানোই আমাদের এখন কাজ। আমি আসলে এই মুহূর্তে এটাই বলব যে তোমরা পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেদের মনোবলটাকে দৃঢ় রাখো। নিজের প্রিপারেশনটা যেন তোমরা 100% আউটকাম দিয়ে আসতে পারো, এই টার্গেটটা তোমরা রাখো। আপাতত অন্য কিছু নিয়ে টেনশন করো না। বা হচ্ছে যে কি হবে না হবে, অনেক ক্ষেত্রে আমাদের সাইকোলজিটা এমন হয় আসলে, এরকম সিচুয়েশনে সিদ্ধান্ত কি আসবে না আসবে এটা চিন্তা করতে করতে আমাদের প্রিপারেশনটা নেওয়া হয় না। মানে প্রিপারেশন নেওয়া বলতে হচ্ছে আমাদের সেই রিভিশন স্টেজের যে প্রিপারেশনটা, যেটা আমাদের পরীক্ষার আগে আমরা সবাই নেই, এই বিষয়টা আর নেওয়া হয় না। হ্যাঁ, ইনফ্যাক্ট যাদের প্রিপারেশন অবস্থা খুব বেশি ভালো না, বা যারা চিন্তা করতেছো যে এই সময়টার মধ্যে একটা ভালো একটা কিছু নিজেদের শেষ ফাইটটা তোমরা দিবা, যেটা চেষ্টা করতেছো, সেটাতেও কিন্তু ব্যাঘাত ঘটতেছে এই ধরনের নানা টেনশন করতে গিয়ে। তো আমাদের এই মুহূর্তে একটা কথাই বলা থাকবে যে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলো। জাস্ট যদি হয় যে পরীক্ষার ডেট পিছাবে বা অন্য কোনো চেঞ্জ আসবে, এই ঘটনাটা যদি ঘটে, তাহলে তো তোমরা জানতেই পারবা। আদারওয়াইজ কি হবে কি হবে না এই চিন্তাটা মাথায় আনা দরকারই নাই এই মুহূর্তে। এই ধরনের চিন্তা নিয়েই আইসো না। এখন যেটা সবচেয়ে ভালো হয় যে তোমরা তোমাদের যে প্রিপারেশনের প্ল্যানিংটা ছিল, রিভিশন করার যে প্ল্যানিংটা ছিল, সেই অনুযায়ী তোমরা প্ল্যানিংটা রিভিশনটা করো, এবং হচ্ছে যে পড়ায় ফোকাস করো। এই মুহূর্তে জাস্ট সিম্পলি পড়ায় ফোকাস করো, আর কিছু করার চিন্তা ভাবনা করার দরকার নেই। যদিও আসলে এটা খুবই খারাপ লাগার মতো বিষয়, এইচএসসির মতো একটা সিচুয়েশনে আসলে কি বলবো, আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। সকালবেলা আমি মানে কালকে এক্সপেক্ট করতেছিলাম যে হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দেওয়া হবে, অন্তত 15 থেকে 16 জুলাই পর্যন্ত তো পোস্টপোন করে দেওয়ার কথা। অন্তত ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পেপার দুটো যদি একটু পোস্টপোন করে দেওয়া যায়, তাহলে কেমিস্ট্রির 19 তারিখের সিচুয়েশন আসতে হয়তো দেশে একটা মোটামুটি ভালো সিচুয়েশন চলে আসার কথা। বাট না, সিদ্ধান্তটা আসে নাই। এটা আসলে খুবই দুঃখজনক। বাট যাই হোক, তোমাদের এখন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাকি সব বাদ দিয়ে আপাতত ফোকাস করো, কারণ এই সুযোগ আর আসবে না। আসলে এই সুযোগ আর আসবে না। তোমরা এখন এই মুহূর্তে অন্য কিছু আর চিন্তা করো না। হুম? জাস্ট যখন ঘটনার যে তোমাদের হচ্ছে যে ফলাফল যখন একটা দিবে, ধরো মনে করো যে একটা ঘোষণা চলে আসছে, একটা নোটিশ চলে আসছে যে পরীক্ষা ক্যান্সেল, তখন তোমরা জানতে পারবা। এর আগে এটা নিয়ে ঘাটাঘাটি করো না, আমি বলবো। তো আজকে আমরা এই কেমিস্ট্রি নিয়ে যদি কথাবার্তা বলি, আমাদের কেমিস্ট্রি পরীক্ষা খুব শীঘ্রই সামনে আসতে যাচ্ছে, 19 জুলাই কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটায় তোমরা তোমাদের যে প্রায় 2 থেকে 3 দিন গ্যাপ আছে, এই সময়ের মধ্যে তোমরা কোন টপিকগুলো একদম চমৎকারভাবে ঝালাই করবা সেগুলো সবকিছু আমি বিস্তারিত বলে দিচ্ছি। আমি একদম কোশ্চেন সহ সাজেশন নিয়ে আসছি, যে কোশ্চেনগুলো একেবারে মানে
মাস্ট লাগবে, একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য মাস্ট লাগবে যে প্যাটার্নগুলো তোমাদেরকে মাস্ট ফলো করতে হবে, সেগুলো আমি একদম খুবই সার সংক্ষেপে, যেটা শুরুতেই বললাম, খুবই অল্প করে কোশ্চেনটাকে আমি গুছিয়ে দিছি, খুবই অল্প পরিমাণ। তাহলে আসো দেখি কি হবে এখানে। দেখো চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, ধরো মোস্টলি দেখা যায় যে আমাদের হচ্ছে এরকম আমাদের কতগুলো শক্তি স্তর দিয়ে দেওয়া থাকে, যেটা বোর পরমাণু মডেলের সাথে রিলেটেড। শক্তি স্তর তো তোমরা বেসিক্যালি জানো, কে এল এম এর মানে হচ্ছে এটা প্রথম শক্তি স্তর, এল মানে হচ্ছে দ্বিতীয়, তাহলে কে এর কথা যদি আমরা বলি প্রথম, এল মানে হচ্ছে দ্বিতীয়, আর এম মানে হচ্ছে তৃতীয়, এটা তোমরা জানো। সো এম অরবিটালে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে, রাইট? সেটা হচ্ছে প্রথমে আমরা ইজিলি যদি বলি এম অরবিটাল মানে 3 নাম্বার অরবিটাল, কোনো ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে। সো বেগ বের করার জন্য ফর্মুলা তোমরা বেসিক্যালি জানো, যেহেতু এইটা হচ্ছে কি আমাদের বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল বেসিক্যালি হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য প্রযোজ্য। হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য প্রযোজ্য হওয়াতে আমরা আসলে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এইখানে আসলে আর এর ভ্যালুটা, আমরা আর এর ভ্যালুটা বের করতে পারি। দেখো বেগ বের করার জন্য কতগুলো ফর্মুলা আছে, যেমন হচ্ছে টুয়াইস পাই জেড ই স্কোয়ার বাই এন এইচ, এরকম একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। দেখো সরাসরি বেগ বের করার জন্য টুয়াইস পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ, এরকম একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো চাইলে, ঠিক আছে? এনএইচ এরকম একটা ফর্মুলা ইউজ করতে পারো, তবে মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কিন্তু আসলে সিজিএস একক ব্যবহার করতে হবে। সিজিএস, সিজিএস মানে তো তোমরা জানো যে এখানে সবকিছু হচ্ছে সেন্টিগ্রাম, সেন্টিমিটার এবং হচ্ছে গ্রামে করতে হবে। আর সিজিএস এককে ই এর ভ্যালু তোমরা সবাই জানো যে ই এর ভ্যালুটা আসলে কিসে বসাতে হয়, -4.8 ইন্টু 10 ইনভার্স 10, এটা হচ্ছে গিয়ে আমাদের ই এর ভ্যালু বসাইতে হয় সিজিএস এককে। তাছাড়া আরেকটা ওয়ে কি থাকতে পারে, গ নম্বর আরেকটা ওয়ে কি হতে পারে, গ নম্বর আরেকটা ওয়ে হতে পারে এইটা, যে আমরা আর এর ভ্যালু বের করবো। তোমাদের যেটা বললাম যে বোর এর পরমাণু মডেল আসলে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ, এই জন্য যেটা করতে হয় আমরা আর এর চাইলে, আমরা চাইলে কি করতে পারি, আর এর একটা ফর্মুলা ইউজ করতে পারি, আর নট ইন্টু এন স্কোয়ার। এখানে আর নট এর ভ্যালু কত, 0.529 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং ইন্টু হচ্ছে এন স্কোয়ার। এই তো এটা করলে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি। তারপর ওই এন, এই আরটাকে, তোমাদের যে বিখ্যাত সূত্র আছে এই আরটাকে তোমরা কি করতে পারো, এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই টুয়াইস পাই, এটা ব্যবহার করে এইখানে আমাদের এই আর এর মানটা আমরা তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আমাদের যে আর আছে এই আর এর মানটাকে আমরা এইখানে বসিয়ে দিয়ে আমরা ভি এর মানটা বের করে ফেলতে পারি খুব ইজিলি। তো এই দুইটা ওয়ে আছে, চাইলে তুমি ডিরেক্টলি ভি এর ফর্মুলা ইউজ করতে পারো, সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে সিজিএস এককে বসাইতে হবে, অথবা হচ্ছে আর এর মান বের করে এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই থেকে আমরা ভি এর মানটা বের করতে পারি। এই গেল ধর আমাদের গ এর কথা গেল। তারপর যদি আমরা ঘ এর কথা বলি, আমরা যদি ঘ এর কথা বলি, কিসের কথা বলবো বলতো, ঘ এর কথা। আচ্ছা, ঘ এর ক্ষেত্রে দেখো কি বলছে, ঘ এর ক্ষেত্রে বলছে যে এম থেকে এল শক্তি স্তরে স্থানান্তরিত ইলেকট্রন এর ফলে বিকিরিত রশ্মি কোন বর্ণের হবে। তো এম থেকে এল তো বুঝতেই পারছো, এই যে এম থেকে এল তার মানে আসলে কত বলতো, তার মানে কত আসতেছে, এম থেকে এল বলতে আমরা কি বুঝাচ্ছি, এম থেকে এল বলতে আমরা বুঝাচ্ছি দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তর। এই যে দেখো তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে কোথায় কোথায় নামলো, তৃতীয় থেকে। এর ফলে বিকিরিত রশ্মি কোন বর্ণের হবে সেটা বিখ্যাপ বিশ্লেষণ করতে বলছে। তাহলে এইটা হচ্ছে আমরা একদম ইজিলি আমাদের ফর্মুলা জানি, আমরা রিডবার্গের ফর্মুলা জানি। রিডবার্গের ফর্মুলা অনুযায়ী আমাদের কি ছিল, আমাদের যদি ঘ এর কথা বলি, এটা গেল আমাদের গ নিয়ে কাজ। এবার যদি আমরা একটু ঘ নিয়ে কাজ করি, ঘ দেখো ঘ এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, আমরা জানি নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ, যেটা হচ্ছে রিডবার্গের ধ্রুবক, 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। এই জিনিসটা আমরা সবাই জানি। এন ওয়ান তো আমরা আসলে জানি, এন ওয়ান এর মান হচ্ছে এখানে, তাহলে কত বসাবো বলতো, আমরা এখানে এই জায়গায় হচ্ছে আমরা এন ওয়ান এর ভ্যালু কত বসাবো, এন ওয়ান এর ভ্যালু বসাবো হচ্ছে 2, এবং এন টু এর ভ্যালু বসাবো 3, যেখান থেকে আসলে পড়তেছে জিনিসটা, তাই তো, যেখান থেকে পড়তেছে ডিভাইড বাই যেখানে পড়তেছে, রাইট? তাহলে হচ্ছে এইখান থেকে আমরা এই যে আমাদের যে ল্যামডার ভ্যালুটা আমরা বের করে ফেলছি, ল্যামডার ভ্যালুটা, এই যে ল্যামডা, এই ল্যামডার ভ্যালুটা আমাদের দেখতে হবে যে আসলে এটা কোন, আমাদের অবশ্যই এটা দৃশ্যমান অঞ্চলে পড়বে, যেহেতু 2 নাম্বার কক্ষপথে পড়তেছে। 2 নাম্বার কক্ষপথ অর্থ কি, 2 নাম্বার কক্ষপথ অর্থ হচ্ছে এটা হচ্ছে লাইমেন, লাইমেন সিরিজ, রাইট? লাইমেন। সো লাইমেনে যদি পড়ে, লাইমেনে পড়লে কি হবে, লাইমেনে পড়লে অবশ্যই এটা কি হবে, অবশ্যই এটা দৃশ্যমান অঞ্চল, রাইট? এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, লাইমান সিরিজ মানেই হচ্ছে এটা দৃশ্যমান অঞ্চল। সো অবভিয়াসলি আমরা দৃশ্যমান অঞ্চলে যদি পাই, তাহলে আমরা দেখবো যে আসলে এটা বর্ণটা কত হয়। 3 থেকে যদি 2 এ নামে, সাধারণত যেটা জিনিসটা দেখা যাচ্ছে যে আসমানি বর্ণের আশেপাশে সেটা পাওয়া যায়। তাহলে আমরা এভাবে চাইলে আমাদের এই রিডবার্গের ফর্মুলা, নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, রিডবার্গের ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে কিসের মান বের করতে পারি, আমরা এই বর্ণের মান বের করতে পারি। তারপর দেখো, তারপর আমাদের আসতেছে হচ্ছে
এরপর নেক্সট হচ্ছে এম থেকে কে অরবিটে ইলেকট্রন স্থানান্তর ফলে বিকিরিত রশ্মির শক্তি হিসাব করে তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। এম থেকে কে, এবার দেখো কোত্থেকে পড়তেছে, এবার হচ্ছে এম থেকে কে পড়তেছে সরাসরি, অর্থাৎ এবার আমরা 3 থেকে 1 ফেলবো। এম থেকে কে মানে কত ফেলবো বলতো, 3 থেকে 1 পড়বে। তাহলে এবার আমরা বিকিরিত শক্তির হিসাবটা আসলে কিভাবে করতে পারতেছি, একইভাবে সেম ভাবে আমরা হচ্ছে করতে পারি, বিকিরিত রশ্মির শক্তির হিসাব সেম ভাবে আমরা করতে পারি। ওই যে একইভাবে আমরা যদি হচ্ছে গিয়ে 1/λ ইকুয়ালস টু কি বসাই, আর এইচ, তারপর হচ্ছে 1/n1 স্কয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কয়ার। এই তো এইটা করে এখান থেকে হচ্ছে আমরা ল্যামডাটা বের করে ফেলবো। ল্যামডাটা বের করার পর সেখান থেকে ই ইজ ইকুয়ালস টু hc/λ, এখান থেকে আমরা কিন্তু চাইলে আমাদের শক্তির মানটা বের করে ফেলতে পারি। তো শক্তির মান বের করা, আচ্ছা এখানে শক্তি হিসাব করা হয়েছে, শক্তি হিসাব করার পর আমাদের বলছে বিকিরিত রশ্মি শক্তি হিসাব করে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক। তাহলে এই যে আমরা এই যে শক্তি হিসাব করলাম, করে আমাদের এখানে এই আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারতেছি আগে থেকেই, আর কম্পাঙ্ক হচ্ছে গিয়ে ই ইকুয়ালস টু এইচ নিউ, এটা দিয়ে আমরা কম্পাঙ্ক বের করে ফেলতেছি, বের করতে পারতেছি, রাইট। সো এই কাজটা আসলে খুব ইজিলি করা যায়। তো এভাবে আমরা করতে পারি আমাদের গয়ের হিসাবটা। দেন ঘয়ের কথা যদি আমরা বলি, কে অরবিটে বিদ্যমান দুটি ইলেকট্রন বিপরীত স্পিনের ঘূর্ণায়মান। সো কে অরবিট তো মানে বুঝতে পারছো, কে অরবিট মানে হচ্ছে গিয়ে এস, এখানে আমাদের হচ্ছে গিয়ে 1 নং শক্তি স্তরের 1s এর কথা বলা হচ্ছে। কে ওয়ান কে কে ওয়ান, কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে 1 নং শক্তি স্তর, এবং 1 নং শক্তি স্তর আমরা জানি একমাত্র অরবিটাল যেটা, সেটা হচ্ছে এস অরবিটাল। সো এস অরবিটালে তোমরা জানো যে ইলেকট্রন একটা এই স্পিনে থাকলে একটা এই স্পিনে থাকবে, রাইট। দুটি ইলেকট্রন বিপরীত স্পিনে ঘূর্ণায়মান, তার মানে আমাদেরকে ওই যে ওই ইয়ার কথাটাই বলতে হবে। এটা এটা কাট দিয়ে আমরা পাউলির বর্জনীতি নিয়ে বলতে পারি। পাউলির বর্জনীতি কি বলতেছে, পাউলির বর্জনীতি বলতেছে যে দুটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না, তাই তো। এই ব্যাপারটা আমরা জানি। সো আলটিমেটলি আমরা যদি কোয়ান্টাম সংখ্যা হিসাব করি, দেখবো যে 1 এর জন্য n এর মান আসতেছে 1, তারপরে এটার জন্য l এর মান আসতেছে 0, m এর মান আসতেছে 0, বাট s এর মান একটা যদি প্লাস হাফ হয় আর একটা কিন্তু মাইনাস হাফ হবেই, তার মানে আসলে আলটিমেটলি দুইটা বিপরীত স্পিনে আছে। তো এই জিনিসটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা ইজিলি চাইলে ব্যাখ্যা করে ফেলতে পারি। এরকম কিছু প্যাটার্ন আমাদের চাইলে এখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে এইবার হচ্ছে আমরা এবার ওই দ্রাব্যতা রিলেটেড কিছু জিনিসপত্র যদি দেখি আমরা, খুব ইজি। দেখো প্রথমে বলা হচ্ছে পাত্র 3 এ বিদ্যমান আয়ন দ্বয়ের শনাক্তকরণ বিক্রিয়া দেখাও। তাহলে পাত্র 3 এ কি কি আয়ন আছে দেখো তো। এই যে দেখো এখানে আমাদের সিলভার প্লাস আছে আর ক্লোরিন মাইনাস। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, সিলভার প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস। তাহলে সিলভার ক্লোরাইডে সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস এই দুইটার শনাক্তকরণ দেখাইতে বলছে আমাদেরকে, রাইট। সিলভার প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস, ওকে। তারপরে বলছে পাত্র 2 ও পাত্র 3 একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কি না। সো আমাদেরকে এই যে পাত্র 2 এবং পাত্র 3 কে একত্রে মিশ্রিত করতে হবে, রাইট। আচ্ছা এগুলো যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে আমরা কি পাচ্ছি, সিলভার নাইট্রেট এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এগুলোকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে কিন্তু আমরা সিলভার ক্লোরাইড পাচ্ছি এবং সোডিয়াম নাইট্রেট পাচ্ছি, রাইট, সোডিয়াম নাইট্রেট। সো বেসিক্যালি সোডিয়াম নাইট্রেট যেহেতু পাচ্ছি, তাহলে আমাদের এখানে দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটায় এই যে দেখো সিলভার ক্লোরাইড আছে, রাইট, সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের কেএসপি মান কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে সিলভার ক্লোরাইডের কেআইপিটা বের করব, কেআইপি। দেন কেআইপিটা, এটা যদি অবভিয়াসলি এখানে যে গিভেন কেএসপি দেওয়া আছে, এই গিভেন কেএসপি থেকে যদি কেআইপিটা বেশি আসে তাহলে অদক্ষেপ পড়বে, এটা আমরা জানি। এটা আমাদের একদম আমাদের পারা জিনিস, একদম সহজ। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, বলছে এটা হচ্ছে এই যে গ প্রাইম আর কি, এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো যে প্রাইম আকারে দেওয়া আছে। তো পাত্র 1 এ দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। এটাও একদম ইজি আমাদের জন্য, আমরা কিন্তু চাইলে এই কাজটা করতে পারি। দ্রাব্যতা গ্রাম পার এককে, এই যে কেএসপি দেওয়া আছে, কেএসপি থেকে আমাদের কি করতে হবে, কেএসপি থেকে আমাদেরকে দ্রাব্যতা বের করতে হবে। আর এই দ্রাব্যতাটা আমাদের কোন এককে বের করতে বলছে, গ্রাম পার লিটার এককে। দ্যাটস ভেরি ইজি। আমরা জানি দ্রাব্যতা, আমরা এখানে যে আমরা দ্রাব্যতা বের করি এগুলো হচ্ছে মোলার দ্রাব্যতা। সো মোলার দ্রাব্যতা মোল পার লিটারে পাওয়া যাবে, এখান থেকে কেএসপি থেকে মোল পার লিটারে পাওয়া গেলে দেন সেখান থেকে আমরা সেটাকে গ্রাম পার লিটারে নিয়ে যাব, রাইট। এটা একেবারে ইজি কাজ, তাই না, তোমরা দ্রাব্যতা বের করতে পারো। তারপর হচ্ছে পাত্র 1 এ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। ওকে ফাইন, এটা আসলে একই কোশ্চেন হয়ে গেল। আমরা যখন দ্রাব্যতা বের করব, এস এস যখন দ্রাব্যতা বের করব কিসে পাবো, মোল পার লিটারে পাবো, রাইট। কোথায় পাচ্ছি, মোল পার লিটারে। এবং বেসিক্যালি এই এসটা কার কার, আমরা যদি সিলভার ক্লোরাইডকে যদি ভাঙি তো আমরা তো এটা জানি, রাইট, সিলভার প্লাস আসতেছে আর হচ্ছে গিয়ে ক্লোরিন মাইনাস আসতেছে। তো বেসিক্যালি এই সিলভার প্লাস আর সিলভার মাইনাসটা আসলে কার কার, সিলভার, এটা যদি এস হয় এটাও এস এটাও এস, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা আসলে কিসের সমান, ক্লোরিনের ঘনমাত্রাটা কিন্তু আসলে এস এরই সমান। সো এস বের করা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করা একই কথা।
তারপরে হচ্ছে আমরা ঘ প্রাইমে চলে যাই, মানে অন্য আরেকটা ঘতে বলছে পাত্র 1-এ পাত্র 3-এর দ্রবণ সামান্য মিশ্রিত করলে দ্রাব্যতার কি পরিবর্তন হবে। অবশ্যই এই হচ্ছে আমাদের পাত্র 3, তাহলে এইটাকে যদি আমরা পাত্র 1-এ মিক্সড করি, এটাকে যদি আমরা পাত্র 1-এ মিক্সড করি তাহলে আনডাউটেডলি আমরা বলতে পারি এই জায়গায় সমায়ন প্রভাব অ্যাপ্লাই হবে, রাইট। কিভাবে সমায়ন প্রভাব অ্যাপ্লাই হচ্ছে বলো তো, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? এই যে দেখো আমাদের ক্লোরিন আছে, ক্লোরিন, এই যে ক্লোরিনটা, এই যে ক্লোরিনটা এইটা, আর এই যে সোডিয়াম ক্লোরাইডের যে ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড, এই দুইটা ক্লোরাইড আসলে কি সম আয়ন। তো এই জায়গায় আমাদের সমায়ন প্রভাবের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা লাগবে, তাই না? তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করব, এই জায়গাটায় আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে আমাদের সম আয়ন প্রভাব, এটার ম্যাথমেটিক্যাল গাণিতিক অ্যাপ্লাই, ঠিক আছে। এটা গাণিতিকভাবে আলোচনা করতে হবে, গাণিতিকভাবে আলোচনা। ওকে, সমায়ন প্রভাবের গাণিতিক আলোচনা করব আমরা। আচ্ছা, এই সমায়ন প্রভাবের গাণিতিক আলোচনাটা আমরা আসলে কিভাবে করতে পারি? দেখো এই জায়গায় হচ্ছে আমরা যখন ক্লোরিনটা দিয়ে দিচ্ছি, আমাদের কেএসপি এর মান তো সেম থাকবে, কেএসপি এর মান সেম থাকবে, কিন্তু ক্লোরিনের ঘনমাত্রা যখন এক্সট্রা বেড়ে যাবে, দেখো এই জায়গায় চেঞ্জটা কি আসতেছে আমি বলি। ফর এক্সাম্পল এই যে আমি এখানে ছোট করে দেখায় দেই, এই যে আমাদের যে সিলভার ক্লোরাইড, এটা যে এখানে তোমার সিলভার আছে এবং হচ্ছে ক্লোরাইড। সো এই জায়গায়, এই জায়গাটায় যদি হচ্ছে আমরা দেখি আমাদের এটাও এস, এইটাও এস, এইখানে তুমি যখন ক্লোরিনটাকে মিক্সড করতেছো, দেখো ক্লোরিনের 0.05, তাহলে এই এস এর সাথে 0.05 মোলার কি হয়ে যাবে, এই এস এর সাথে হচ্ছে তোমার 0.05 মোলার এটা অ্যাড হয়ে যাবে। এবার তুমি এখান থেকে কেএসপি হিসাব করবা, কেএসপি এখান থেকে তুমি প্রশ্ন মতে কেএসপি সমান এটা দিবা। দেখো তো এখান থেকে কেএসপি কত আসে, এখান থেকে কেএসপি আসলে আসে এস ইন্টু হচ্ছে এস প্লাস 0.05, এই তো এটা হয়ে যায় আমাদের কেএসপি। প্রশ্ন মতে এটা সমান সমান, যে কেএসপি এর মান বসে এখান থেকে এস বের করবা, দেখবা যে এস এর মান আসলে কম আসছে। তো বেসিক্যালি এটা কেন হয়েছে, কারণ হচ্ছে সমায়ন প্রভাব, সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতার মান হ্রাস পায়, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এই তো এই ক্যাটাগরির ম্যাথ আসতে পারে। তাছাড়া আমাদের আর কি কি দেখতে হবে, দেখো দ্রাব্যতার সাথে আমরা তো আয়ন শনাক্তকরণের সিলভার আর ক্লোরাইডটা তো দেখলাম, সেই সাথে আমাদের আয়ন শনাক্তকরণের জন্য এই আয়নগুলো মাস্ট দেখতে হবে। ক্যালসিয়াম 2+, অ্যামোনিয়াম প্লাস, তারপর হচ্ছে জিঙ্ক 2+, কপার 2+, অর্থাৎ কিউপ্রিক, ফেরাস, ফেরিক, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, সালফেট, কার্বনেট, এই কয়েকটা আয়নের আয়ন শনাক্তকরণ আমাদের মাস্ট দেখতে হবে, ঠিক আছে। তারপরে দ্রাব্যতা ও তাপমাত্রা সংক্রান্ত কিছু আলোচনা আছে, দ্রাব্যতার সাথে তাপমাত্রার রিলেশন, এগুলো তোমরা জানো, দ্রাব্যতার সাথে আমরা তাপমাত্রাকে রিলেট করতে পারি। তাছাড়া তোমরা এমসিকিউর জন্য হেনরির সূত্র দেখতে পারো, হেনরির সূত্র দেখতে পারো, হেনরির সূত্র তো তোমরা জানো, এটা হচ্ছে চাপের সাথে দ্রাব্যতার সম্পর্ক, এস ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার। সো এইভাবে আসলে আমরা চাইলে কি করতে পারি, আমরা এইটা যদিও এমসিকিউর জন্য লাগবে। আর দ্রাব্যতা ও তাপমাত্রা সংক্রান্ত কিছু ম্যাথ হচ্ছে তোমরা সিকিউতে পেয়ে যাবে। আর এক্সট্রা আরো কি কি জিনিস তোমার এখান থেকে শিখতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার যাবতীয়, কোয়ান্টাম সংখ্যার একটা কোশ্চেন আমরা এর আগেই দেখছি। তাছাড়া কোয়ান্টাম সংখ্যায় যে আসলে বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার মানগুলো দিয়ে মোট ইলেকট্রন সংখ্যা যে হিসাব করা যায় বা বের করা যায়, এই ধরনের কোশ্চেনও তোমাদের শেখা লাগতে পারে। যেমন হচ্ছে এখানে আমরা দেখলাম যে টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এই ধরনের ম্যাথ আমরা করতে পারি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। তাহলে এখানে আমাদের অধ্যায় 2-এ এই যাবতীয় বিষয়গুলো আমাদের বিস্তারিত আলোচনা করা লাগবে। এই অংশগুলো দেখার পর আমরা চলে যাই হচ্ছে গিয়ে ধরো তোমার পরবর্তী আরেকটা অধ্যায়। অধ্যায় 2 থেকে মোটামুটি এই বিষয়গুলো তোমরা মাস্ট কভার করে যাবা, মাস্ট, এই রিলেটেড কোশ্চেনগুলো মাস্ট কভার করে যাবা। তারপর আসো, তারপর আমরা দেখি, তারপর আমাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 আমি কিছু নমুনা বিক্রিয়া দিয়ে রাখছি, এগুলোর সাথে রিলেটেড কিছু নমুনা কোশ্চেন দিয়ে রাখছি কেপিকেসি এর। যেমন প্রথম বিক্রিয়াটা তুমি দেখো, এটা হচ্ছে যে A2 এর সাথে B2 মানে নাইট্রোজেনের সাথে যে বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়াটা, এটা হচ্ছে PCl5 এর সাথে রিলেটেড যে বিক্রিয়াটা যেমন দেখা যায়, আর এটা হচ্ছে SO2 সালফার ট্রাইঅক্সাইডের রিলেটেড বিক্রিয়া। তোমাদের একটা কথা বলে রাখি, এখানে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু প্রতীকী অর্থে দেওয়া আছে, তাই না? মানে ABCD এগুলো প্রতীকী অর্থে মৌল, এগুলো কিন্তু রিয়েল মৌল না। সো যখন তোমাকে পরীক্ষার খাতায় যেমন বোঝা যাচ্ছে যে এটা মনে হয়, এটা বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়ার, রাইট, এটা বোঝা যাচ্ছে অ্যামোনিয়ার, এটা বোঝা যাচ্ছে PCl5 এর, এটা বোঝা যাচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের, যদিও বোঝা যাচ্ছে যে এগুলো এই বিক্রিয়া, বাট স্টিল কিন্তু তুমি নিজে থেকে ধরে নেওয়া যাবে না যে এটা সালফার ট্রাইঅক্সাইড, এটা PCl5, এটা নিজে থেকে ধরে নেওয়া যাবে না। তোমাকে ABC দিয়ে দেওয়া আছে, তুমি ABC দিয়েই করবা, কারণ এটা কিন্তু উল্লেখ করা, যদি পারমাণবিক সংখ্যা উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি ওই সিদ্ধান্তে যেতে পারবো না, আমরা সরাসরি সেই সিদ্ধান্তে যেতে পারবো না, ঠিক আছে। সো তোমরা কি করো, পরীক্ষার খাতা অবশ্যই ABCD এটাই রেখে দিবা, ক্লিয়ার।
আচ্ছা, এখন এই বিক্রিয়াগুলো আমাদের দেওয়া আছে। প্রথমে দেখো আমাদের রাশিমালা প্রতিপাদন রিলেটেড কোশ্চেন আসে, যেমন বিক্রিয়া 1 যেটা এই যে অ্যামোনিয়ার বিক্রিয়া, এটাতে তোমাকে কেসি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে, কেসি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে। তারপর 3 নং বিক্রিয়া, 3 নং বিক্রিয়া হচ্ছে এই যে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া, এটাতে দেখো কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে। সো আমি এটা দুই ক্যাটাগরির দিলাম আর কি। এই 3 ধরনের বিক্রিয়ার এই সবগুলারই তোমরা এক কাজ করবা, বাসায় বসে বসে কেপি আর কেসি রাশিমালা, সবগুলা রাশিমালা প্রতিপাদনটা বাসায় একটু প্র্যাকটিস করে ফেলবা, যদি রাশিমালা প্রতিপাদন এসে যায় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বলছে কি, পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে হচ্ছে 200 এটিএম চাপে সাম্য অবস্থায় মোট মোলের এত পার্সেন্টেজ AB3। আচ্ছা, এখানে বলে নাই, আমি এখানে পার্সেন্টেজটা একটু লিখে দিই, এখানে উঠাইতে ভুলে গেছে এরা হয়তো। এটা হবে হচ্ছে মোট মোলের 22% AB3 উপস্থিত, ঠিক আছে, 22% AB3 উপস্থিত। সো 200 এটিএম চাপে কোন বিক্রিয়া বলছে, কোন বিক্রিয়া, AB3। এই যে তাহলে AB3 হচ্ছে এই যে আমাদের এই বিক্রিয়া, এই যে 1 নং বিক্রিয়া, ঠিক আছে। সো এটা হচ্ছে 1 নং বিক্রিয়া, এই কথাটা একটু বুঝে নিবা, যেহেতু AB3 বলা আছে তার মানে এটা আসলে কোন বিক্রিয়ার কথা বলা আছে, এটা হচ্ছে আমাদের 1 নং বিক্রিয়া, 1 নং বিক্রিয়া। মোট মোলের 22% AB3 উপস্থিত থাকলে কেপি বের করতে বলছে। সো এই জিনিসটা মোটামুটি মনে হয় আমরা জানি, সাম্য অবস্থায় 22% উপস্থিত আছে মোট মোলের। তাহলে বুঝো তো, এটা যদি 22% থাকে, ধরো আমরা ধরে নিলাম মোট 100 মোল আছে, তাহলে 100 মোলের মধ্যে এটা যদি 22 মোল থাকে, 22% AB3 মোট মোলের, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কিভাবে চিন্তা করতে পারি, বাকি 88%, বাকি 88% কত কত, বাকি 88% আসছে A2 আর 3B2, মানে B2 আর কি, A2 আর 3B2। তাহলে 88-র মধ্যে দেখো, একটু চিন্তা করে দেখো, 88-র মধ্যে 1:3 এই অনুপাতে আছে কি A2 আর B2। তাহলে আমি 88-কে যদি 4 ভাগ করি কত আসে, 22 আসে। 88-কে 4 ভাগ করলে 22 আসবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, আমার ভুলটা কোথায় হয়েছে বলতে পারো, আমি 100 থেকে 22 মাইনাস করে 88 বলতেছি, আসলে 100 থেকে 22 মাইনাস করলে 78 হয়, ঠিক আছে। তাহলে 100 থেকে 22 মাইনাস করছি। আচ্ছা, 78 করলে কোশ্চেনটা একটু ভুগিযুগে হয়ে যাচ্ছে। এটা সম্ভবত 12%ই ছিল, আমি এটা 12% দিয়ে দিচ্ছি। 12%, তাহলে 22 মোল হবে না, এটা আসলে ছিল 12%। ওকে, তাহলে বলো তো, যদি 12% থাকে, 12% থাকলে আমরা বলতে পারবো কি এখন ওই সিস্টেম অনুযায়ী, যে এখানে 12 মোল আছে, রাইট। যদি সাম্য অবস্থায় মোট মোলের এই যে AB3 যদি সাম্য অবস্থায় 12% থাকে, আমরা ধরলাম 100 মোল আছে টোটাল, তাহলে 100 মোলের মধ্যে, মোট 100 মোলের মধ্যে 12 মোল আছে হচ্ছে কি AB3, আর তাহলে বাকি 88 মোল কি থাকবে, বাকি 88 মোল থাকবে A2 আর 3B2। তাহলে আমরা বলতে পারতেছি এই A2 আর B2 আছে 88 মোল, এই 88 মোলের মধ্যে A2 আছে 1 অনুপাত এবং B2 আছে হচ্ছে 3 অনুপাত, রাইট, 1 আর 3। তাহলে মোট যদি হচ্ছে আমরা চারটা ধরি, চারটা ধরলে আমরা এই 88-কে কয় ভাগে ভাগ করবো বলো, এই 88-কে 4 ভাগে ভাগ করবো, তাহলে কত মোল পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 22 মোল। তার মানে হলো দেখো, A2 আছে হচ্ছে 22 মোল, আর B2 কত, 3 অনুপাত আছে, তাহলে 3 ইন্টু 22 কত, 66। সো আমাদের B2 আছে হচ্ছে 66 মোল, 66 মোল, এই তো। তাহলে আমরা মোল সংখ্যা বের করে ফেলছি, মোল সংখ্যা বের করে ফেললে এবার সেখান থেকে আমাদের আরামসে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারবো। মোল ভগ্নাংশ বের করে ফেললে আমরা সেখান থেকে মোট চাপ দিয়ে আরামসে কেপি বের করে ফেলতে পারবো। এই তো, এই হচ্ছে খুব সিম্পল। আমি আবার বলতেছি, দেখো সাম্য অবস্থায় মোট 12% উৎপাদ থাকে, AB3 থাকে 12%। তার মানে আমি যদি মোট 100 মোল ধরে নিই, কথার কথা 1 মোল ধরেও করা যায়, তাহলে 0.12 হবে, আমি 100 ধরে করলাম, একই 1 মোল ধরা 100 ধরা একই, তাহলে 100 ধরলে এটা 12 মোল থাকবে কি, AB3 12 মোল থাকবে। তাহলে বাকি দুইটা মিলে কত হবে, বাকি দুইটা মিলে হবে হচ্ছে 88 মোল, তাই না, বাকি দুইটা মিলে 88 মোল হবে। এই দুইটা কি কি আছে, 1:3 অনুপাতে আছে, তাহলে মোট কত অনুপাত, 4 অনুপাত। তাহলে 88-কে 4 দিয়ে ভাগ করলে আমি A2 পাচ্ছি হচ্ছে 22 মোল, আর B2 পাচ্ছি হচ্ছে 66 মোল বা 66 মোল, তাই না। তাহলে এইভাবে আমরা হচ্ছে মোল ভগ্নাংশ বের করে কেপি বের করে ফেলতে পারবো। তারপরে হচ্ছে সাম্য অবস্থায় দেখো কি বলছে, 30 ATM চাপে 12% MX2 বিয়োজিত হলে, MX2 মানে কোনটা, MX2 মানে তার মানে এই যে এটার কোশ্চেন বলা হচ্ছে, এই যে 3 নাম্বার, তাহলে এটা কয় নাম্বার বিক্রিয়া, 4 নাম্বারে আছে হচ্ছে 3 নং বিক্রিয়া। সাম্য অবস্থায় 30 ATM চাপে 12% MX2 বিয়োজিত হয়, তাহলে এইটা বিয়োজিত হয় হচ্ছে 12%, বলছে এখান থেকে কেপি কত।
অথবা ধরো তোমাকে এটা দিছে 16.5% AX5 বিয়োজিত হয়, বা ধরো এই কোশ্চেনটা AX5 দিয়ে দিছে, একই ক্যাটাগরি কোশ্চেন, সেম ক্যাটাগরি কোশ্চেন, এখানে বিক্রিয়ক বিয়োজিত হচ্ছে, বিক্রিয়ক বিয়োজিত হলে আমাদের কেপি এর মান কত সেটা বের করতে বলছে। তাই ক্যাটাগরি কোশ্চেন আমরা করে ফেলতে পারবো খুব ইজিলি। আমাদের এখান থেকে আলফা বের করতে হবে, বিয়োজন মাত্রা আলফা বের করতে হবে। তাহলে এই দুই ক্ষেত্রে যদি আমরা বিয়োজন মাত্রা আলফা বের করে ফেলি, আলফা বের করে ফেললে আমরা কেপি এর ফরমেশনটা বা কেপি এর ফর্মুলাটা আলফা দিয়ে কেমন আসে সেটা দেখে আমরা চাইলে কিন্তু ইজিলি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারি। যেমন আমি যদি এটার কথা বলি, এটার কেপিটা আলফা দিয়ে কি আসবে, আমি একটু অন্য কালার দিয়ে দেখা দিচ্ছি। এটার কেপিটা, এটা যদি আমি কেপি বলি, এটার কেপিটা কি আসবে আলফা দিয়ে, এটা আসবে হচ্ছে আলফা স্কয়ার পি, আলফা স্কয়ার পি, আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটার কেপি আসবে। তাহলে তোমার এখান থেকে তুমি যদি আলফার ভ্যালু বসায় দাও, আলফার ভ্যালু যদি তুমি 0.6165 বসাও, কেন 165 বসাইছি, কারণ 16.5%, তো এখান থেকে আমরা ইজিলি কেপি এর ভ্যালু বের করে ফেলতে পারতেছি, একদম ইজি। সেম ভাবে আমি এখানে আমার mx2 অর্থাৎ এই জায়গায় হচ্ছে SO2 এর ক্ষেত্রে এই জায়গায় আমার সেম ভাবে প্রতিপাদন করে দেখা লাগবে যে কেপি এর ভ্যালুটা কত আসতেছে, ঠিক আছে, সেম ভাবে আলফার অনুপাতে বাসা করে ফেলতে পারবো আশা করি। তারপরে দেখো নাম্বার ঘতে বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে 1 ও 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে আলাদাভাবে অধিক পরিমাণ উৎপন্ন করা সম্ভব, আলোচনা করো। কি ব্যবস্থা গ্রহণ করব, এই ধরনের কোশ্চেন যে কি ব্যবস্থা গ্রহণ করলে অধিক উৎপাদ পাওয়া যায়, এটা মানেই হচ্ছে লাসাতেলীয় নীতি, এটা মানেই হচ্ছে কি লা সাতেলিয়ের নীতি, এটা মানেই লাসাতেলের নীতি। তোমরা কি ব্যবস্থা গ্রহণ করবা বলো, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করার এখানে রিকমেন্ডেশন করা হয়েছে, সবুজ কালার দিয়ে দেখায়, সবুজ। যেই ব্যবস্থা গ্রহণ করলে আমার এই বিক্রিয়াগুলা প্রত্যেকটা সাম্যাবস্থা ডানে শিফট করবে, এই যে এটা দিয়ে বুঝাচ্ছে কি সাম্যাবস্থা ডানে শিফট করবে, ঠিক আছে, এগুলো দিয়ে কি বুঝাচ্ছি আমি, সাম্যাবস্থা সাম্যাবস্থা কোথায় শিফট করতে হবে, ডানে, সাম্যাবস্থা ডানে শিফট করলেই আমরা কি পাবো, আমরা অধিক উৎপাদ পাবো, অধিক উৎপাদ পাবো, ঠিক আছে। তাহলে যা করলে আমরা যদি উৎপাদ আমাদের সাম্যাবস্থা যদি ডানে শিফট করে তাহলে আমরা অধিক উৎপাদ পাবো। তাহলে এই কি করলে সাম্যাবস্থা ডানে শিফট হবে সেটা আমরা লাসাতেলীয় নীতি থেকে আমরা জানি, যে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা লাগতে পারে, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করা লাগতে পারে, আর চাপ হ্রাস বা বৃদ্ধি করা লাগতে পারে যদি চাপের প্রভাব থাকে। তাহলে এই তিনটা সিচুয়েশন দিয়ে তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপ, এইগুলাকে কিভাবে পরিবর্তন করলে সাম্যাবস্থা ডানে চলে যাবে, সেই পরিবর্তনগুলো করলেই কিন্তু আমরা অধিক পরিমাণ উৎপাদ পাবো। তাহলে এই ক্যাটাগরির এক ধরনের কোশ্চেন, এটা কিন্তু প্রচুর পরিমাণ আসে, এই ক্যাটাগরি প্রত্যেকটা ঘতে, মোস্ট অফ দা ঘতে এই ক্যাটাগরিটা থাকে, ঠিক আছে। তারপর আসো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর বলছে 2 নং বিক্রিয়া সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব গ্রাফ সহ আলোচনা করো। তাহলে আমাদের 2 নং বিক্রিয়াটা কোনটা ছিল, এই যে আমাদের 2 নং বিক্রিয়া, এই যে PCl5 এর এই বিক্রিয়াটা, ঠিক আছে। এইটা কি বিক্রিয়া বলো তো ভাইয়ারা পুরা, এইটা হচ্ছে প্লাস, প্লাস মানে কি ডেল H পজিটিভ। তাহলে আমাদের সরি 2 নং না 1 নং এর কথা বলছে, ভুল বলেছি, 2 নং না, আমাদের বলছে হচ্ছে 1 নং এর কথা, 1 নং, এই যে আমাদের এই 1 নং বিক্রিয়ার কথা বলছে। 1 নং বিক্রিয়া দেখো ডেল H হচ্ছে নেগেটিভ, পাইছো, ডেল Hটা কি নেগেটিভ। সো সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব গ্রাফ সহ আলোচনা করতে বলছে, এটা নেগেটিভ। সো আমরা তাহলে দেখো কি বলতেছি, এই জায়গায় আমাদের ডেল H হচ্ছে নেগেটিভ, তাহলে তাপমাত্রার প্রভাব, সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব, এই জিনিসটা বলা মাত্রই তোমাদের বুঝতে হবে এখানে আমাদেরকে ভ্যান হফ সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, ভ্যান হফ সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, ভ্যান হফ সমীকরণ, ঠিক আছে। ভ্যান হফ সমীকরণ, ভ্যান হফ সমীকরণটা আমাদের কি ছিল, ভ্যান হফ সমীকরণটা ছিল আমাদের দেখো এইরকম, লগ কেপি ইজ ইকুয়ালস টু কি মাইনাস ডেল এইচ বাই টি প্লাস হচ্ছে সি, এই হচ্ছে আমাদের ভ্যান হফ সমীকরণ। এই ভ্যান হফ সমীকরণটাকে ব্যবহার করে আমাদের এক ধরনের গ্রাফ পাওয়া যাবে, এই যে আমাদের ভ্যান হফ সমীকরণ, এইটা ব্যবহার করে আমরা এক ধরনের গ্রাফ পাবো, তাই না। তাহলে এখন ডেল এইচ এর যে গ্রাফটা, ডেল এইচ এর গ্রাফটার ক্ষেত্রে আমাদের ভ্যান হফ সমীকরণের গ্রাফটা আমরা যদি এখানে লগ কেপি নেই, এখানে আমরা লগ কেপি নিব, আর এখানে নিব আমরা হচ্ছে টি ইনভার্স 1 বা 1 বাই টি, ঠিক আছে। দেখো টি ইনভার্স 1 আমি কি নিলাম বলো তো, টি ইনভার্স 1,
তাহলে আমরা যদি নেই তাহলে আমরা হচ্ছে এখানে একটা এরকম ঊর্ধ্বমুখী গ্রাফ পাবো। কিসের ক্ষেত্রে? এই যে আমাদের ডেল এইচ যখন নেগেটিভ হয় তখন আমরা এরকম একটা ঊর্ধ্বমুখী গ্রাফ পাবো। এই গ্রাফ সহ আমাদের ভ্যান ডের সমীকরণটা ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেন আসে ঘ নাম্বারে সাধারণত। ঠিক আছে, ওকে। এই তো, তারপরে যদি আমরা চ্যাপ্টার 4 এ একটু ইয়ের অংশটায় চলে যাই, আমাদের এটা ছিল হচ্ছে আমাদের কেপিকেসি রিলেটেড অংশটা, অর্থাৎ এটা ছিল আমাদের তোমার সাম্য অবস্থা, রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। আর এর পরবর্তী অংশটা হচ্ছে অম্ল ক্ষারক সাম্য অবস্থা। পরবর্তী অংশটা কি? অম্ল ক্ষারক সাম্য অবস্থা। আচ্ছা, অম্ল ক্ষারক সাম্য অবস্থার ক্ষেত্রে, এই অম্ল ক্ষারক সাম্য অবস্থার ক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিছুটা এরকম হয়। পিএইচ রিলেটেড কোশ্চেন আসে, অ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের কোশ্চেন আসে। যেমন এই কোশ্চেনটা আমরা দেখি এখানে গ নম্বরে বলছে পাত্র 1 এর পিএইচ বের করতে বলছে। সো এটা একেবারে ইজি টু ক্যাটাগরি কোশ্চেন। কস্টিক সোডা মানে কি? কস্টিক সোডা মানে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে বলছে, দ্যাটস ভেরি মাচ ইজি। এখানে আমাদের পিএইচটা কি হবে? এখানে আমাদের পিএইচটা আমরা জানি এটা হচ্ছে 14 থেকে বাদ যাবে। ওকে, পিএইচ ইকুয়ালস টু কি হবে বলতো? পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ। সো এই জায়গায় 14, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি একদম ইজিলি? দেখো এই যে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তার মানে এখান থেকে পিওএইচ বের করা যায়। সো এখানে আমরা মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা দিয়ে পিওএইচ বের করে আমরা যদি হচ্ছে 14 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পিএইচ পেয়ে যাব, একেবারে ইজি। পাত্র 2 এ পিএইচ কত? দেখো পাত্র 2 এর ক্ষেত্রে কি হয়? পাত্র 2 এর ক্ষেত্রে, আচ্ছা পাত্র 2 এর ক্ষেত্রে বলছে 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড কারা? যাদের মধ্যে একটা কার্বক্সিলেট মূলক থাকে। সো 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড কি হবে? অবশ্যই এই 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। সো পাত্র 2 এ যদি আমরা পিএইচ বের করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে। দেখো এই যে Ka দেওয়া আছে, Ka। সো Ka আমরা হচ্ছে কি এখান থেকে H+ এর ঘনমাত্রা কি জানি? H+ এর ঘনমাত্রা আমরা জানি √ Ka ইনটু হচ্ছে C। Ka দেওয়া আছে এই যে আমাদের C 0.2। তাহলে এখান থেকে আমরা কিন্তু চাইলে pH বের করে ফেলতে পারি। pH সমান সমান তখন হয়ে যাবে মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা। এই তো মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা। আর এই জায়গায় তো আমরা আগেই আমি বলে রাখছি POH মানে হচ্ছে কি মাইনাস লগ অফ OH মাইনাস এর ঘনমাত্রা। ঠিক আছে, তো এইভাবে। তারপর বলছে পাত্র 1 ও পাত্র 2 এর মিশ্রণের পিএইচ কত? পাত্র 1 আর 2 যদি আমি মিশ্রণ করি, পাত্র 1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 হচ্ছে এখানে ইথানোয়িক অ্যাসিড। সো এই দুটাকে যদি আমি মিক্সড করি তাহলে আমার তো এখানে আসতেছে কি? আমার এখানে আসতেছে সোডিয়াম ইথানয়েড প্লাস হচ্ছে পানি। তাহলে এখন তুমি যদি দেখো যে এই দুইটা জায়গায় এই যে ইথানোয়িক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এই দুইটা মিলে আমাদেরকে কি দেয়? এই দুইটা মিলে আমাদেরকে কি দেয়? এই দুইটা জিনিস মিলে আমাদেরকে দেয় হচ্ছে বাফার দ্রবণ। আমরা সবাই জানি যে এই দুইটা মিলে আমরা কি পাই? বাফার দ্রবণ। আর বাফার দ্রবণ থেকে আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হয়? বাফার দ্রবণ থেকে আমাদেরকে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ অ্যাপ্লাই করতে হয়। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, হ্যাসেলবার্গ সমীকরণ। আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা কি ছিল? তোমাদের মনে আছে কি? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ আমরা কি বের করতাম? আমরা বের করতাম পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ, উপরে থাকবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা আর নিচে থাকবে হচ্ছে সল্টের ঘনমাত্রা, রাইট? হ্যাঁ, উল্টা বলে ফেলছি। উপরে থাকবে সল্টের ঘনমাত্রা, উপরে থাকবে হচ্ছে সল্টের ঘনমাত্রা সল্ট, আর নিচে থাকবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, উপরে সল্ট নিচে হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কিন্তু চাইলে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের মাধ্যমে আমরা আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ এটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে পিএইচ বের করে ফেলতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি বসাবো? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ, উপরে হচ্ছে সল্টের ঘনমাত্রা, নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এই তো, এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা সলভ করে ফেলতে পারি। তারপর বলছে এক্স পাত্র থেকে 2 এ বিদ্যমান খাদ্য সংরক্ষকের উৎপাদ প্রস্তুত করো। তাহলে এক্স পাত্র 2, এই যে পাত্র 2, পাত্র 2, ঠিক আছে? এক্স থেকে এক্স কি? এক্স হচ্ছে 12 কার্বন বিশিষ্ট ডাইস্যাকারাইড। 12 কার্বন বিশিষ্ট ডাইস্যাকারাইড এটা কি? 12 কার্বন বিশিষ্ট ডাইস্যাকারাইড জিনিসটা কি বলো? এটা হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজ জিনিসটা কি? এটা হচ্ছে সুক্রোজ। তো সুক্রোজ থেকে আমাদেরকে কি বের করতে বলছে? খাদ্য সংরক্ষক। এটা কে? মিথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। বলো, মিথানোয়িক অ্যাসিডের 4 থেকে
6% জলীয় দ্রবণ, এটা কি? এটা হচ্ছে ভিনেগার। সো আমাদেরকে ভিনেগার প্রস্তুত করতে বলছে, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগার প্রস্তুত করতে বলছে। তো তোমরা জানো যে 3টা বিক্রিয়া আছে সুক্রোজ থেকে ভিনেগার প্রস্তুত করার 3টা বিক্রিয়া আছে, ইজিলি আমরা করে ফেলতে পারি। ওকে, তারপরে দেখো ভিনেগার প্রস্তুতি। তারপরে দেখো বলছে পাত্র 1 প্লাস পাত্র 2 দ্বারা তৈরি মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করলে পিএইচ এর মানের কি পরিবর্তন হবে? তাহলে এই জায়গায় আমাদের বাফার দ্রবণের কৌশল ব্যাখ্যা করতে হবে। বাফার দ্রবণের কৌশল, তাই না? আমরা আসলে জানি লাসাতেল নীতির কনসেপ্টটা থেকে বাফার দ্রবণের কৌশল ব্যাখ্যা করা যায়। আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার কি মিশ্রণ করি, দেখো অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড মানে কি সামান্য H+ মিক্সড করব, আর ক্ষার বলতে কি বোঝাচ্ছে? ক্ষার বলতে বোঝাচ্ছে সামান্য OH মিক্সড করব। তাহলে আমাদের যে বাফার দ্রবণটা আছে, এই বাফার দ্রবণটা এখানে কি আছে বলো? এখানে আমাদের বাফার দ্রবণে কি কি ঘটনা ঘটছে? এই যে সোডিয়াম ইথানয়েড আছে, আর এটার সাথে মিশ্রিত অবস্থায় ইথানোয়িক অ্যাসিড আছে। এই তো বাফার দ্রবণটা আমাদের আছে, তাই না? এই বাফার দ্রবণটাই তো আমাদের আছে। তাহলে এখান থেকে আমরা সোডিয়াম ইথানয়েড থেকে আমরা কি পাচ্ছি? সোডিয়াম ইথানয়েড থেকে আমরা পূর্ণ বিয়োজিত অবস্থায় ইথানয়েড আয়ন পাচ্ছি, আর হচ্ছে যে সোডিয়াম প্লাস পাচ্ছি, এবং হচ্ছে গিয়ে ইথানোয়িক অ্যাসিডটা সামান্য বিয়োজিত অবস্থায়, ইথানোয়িক অ্যাসিডটা এখানে সামান্য বিয়োজিত অবস্থায় ইথানয়েড আছে এবং হচ্ছে H+ আছে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা সামান্য H+ বা সামান্য OH- যুক্ত করে দেই, সামান্য H+ বা সামান্য OH-, আমাদের এই পাত্রের মধ্যে আমরা কি করব? কিছু পরিমাণ H+ অথবা কিছু পরিমাণ OH- যুক্ত করব, তাতে আমাদের পিএইচ এর কিন্তু পরিবর্তন হয় না বললেই চলে। এটা আমরা কি দিয়ে ব্যাখ্যা করব? এটা আমরা বাফার দ্রবণের কৌশল দিয়ে ব্যাখ্যাটা করে ফেলবো, একেবারে ইজি। এখানে আমরা H+ যদি যুক্ত করি, H+ যুক্ত করলে এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে সাম্য অবস্থা পিছনের দিকে চলে যায়, এইভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা H+ যুক্ত করছি, সাম্য অবস্থায় বিক্রিয়াটা পিছনের দিকে চলে গেল, পিছনের দিকে চলে গেলে আমাদের হচ্ছে গিয়ে H+ এর ঘনমাত্রার পরিমাণটা আর আলটিমেটলি বৃদ্ধি পায় না। আবার যদি হচ্ছে আমরা OH- যুক্ত করি, তাহলে ওই OH- H+ এর সাথে বিক্রিয়া করে, OH- H+ এর সাথে বিক্রিয়া করে এখানে যদি আমরা কি দিয়ে দিই, এই যে দেখো এই জায়গায় যদি হচ্ছে আমরা সামান্য OH- দিয়ে দিই, এইখানে আমরা কি করব? সামান্য OH- দিয়ে দিব। সামান্য OH- দিয়ে দিলে এখানে আমাদের H2O ফর্ম করবে। তখন অতিরিক্ত H+টা কমে গেল। এখন H+টা যে কমে গেছে, কমে গেলেও কিন্তু পিএইচ এর মান কি হয়? বেড়ে যায়। দেখো এখানে আমি H+ সামান্য H+ যুক্ত করছিলাম, সামান্য H+ যুক্ত করার ফলে এটা কি হলো? লাসাতেল নীতি অনুযায়ী H+ এর ঘনমাত্রা বেড়ে গেল, বেড়ে গিয়ে সাম্য অবস্থা পিছনে চলে গেল। সাম্য অবস্থা পিছনে চলে যাওয়ার ফলে অতিরিক্ত যে H+ সেটা আর থাকলো না, ফলে পিএইচ এর পরিবর্তন হলো না। আবার আমি যদি অতিরিক্ত OH- যুক্ত করি, অতিরিক্ত OH- যুক্ত করলে সেই অতিরিক্ত OH- কি করবে? দেখো সেই অতিরিক্ত OH- পানি সৃষ্টি করে ফেলবে। কার সাথে বিক্রিয়া করে? H+ এর সাথে বিক্রিয়া করে পানি সৃষ্টি করে ফেলবে। এখন তাহলে H+ এর সাথে যদি বিক্রিয়া করে ফেলে, H+ এর পরিমাণ কি কিছুটা কমে গেল না? এবার তো H+ আবার কমে গেল, কমে গেলেও তো ঝামেলা, পিএইচ বেড়ে যেতে পারে। কিন্তু না, যেহেতু এটা আংশিক বিয়োজিত হয়, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে গিয়ে আংশিক বিয়োজিত হয়, তাহলে যতটুকু H+ OH- খেয়ে ফেলছিল, অর্থাৎ এই OH- যতটুকু H+ খেয়ে ফেলছিল, ততটুকু H+ আবার বিয়োজিত হয়ে পূর্ণ হয়ে যাবে, ওই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অতিরিক্ত H+টা তোমার বিয়োজিত হয়ে এসে পড়বে, যাতে করে পিএইচটা আর পরিবর্তন না হয়। সো এইভাবে তুমি কৌশলটা কিন্তু ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারো। আমি এখানে তোমাকে ব্যাখ্যাটাই বলে দিলাম একেবারে। তারপর হচ্ছে কি বলছে? তারপরে বলছে দেখো রাসায়নিক পদার্থের খাদ্য সংরক্ষণ কৌশল। তাহলে এই যে এখানে আমাদের ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলের কথা বলা আছে, ভিনেগারের সংরক্ষণ কৌশল, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এটা তোমরা বই থেকে বিস্তারিত পড়ে ফেলবে, এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। তাহলে এই হচ্ছে আমাদের তোমার মোটামুটি চ্যাপ্টার 4 রিলেটেড। ওকে, তাছাড়া আমরা চ্যাপ্টার 4 থেকে আর কি কি দেখবো বলো তো? আর কি কি আমাদের দেখতে হবে চ্যাপ্টার 4 থেকে? চ্যাপ্টার 4 থেকে আমাদের তোমার দেখতে হবে না? তাপ রসায়ন দেখতে হবে, তাই তো? তাপ রসায়ন, তাপ রসায়ন থেকে আমরা কি কি দেখবো বলো? তাপ রসায়ন থেকে আমরা দেখবো প্রশমন তাপ, প্রশমন তাপের যে কোশ্চেন গুলো সেগুলো আমরা দেখবো, প্রশমন তাপের প্রশ্নগুলো, তাই না? কি কি বলতো? কি কি প্রশ্ন আছে? একটা হচ্ছে প্রশমন তাপের মান ধ্রুবক, প্রশমন তাপের মান ধ্রুবক, ধ্রুবক। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড,
এটা কি ধ্রুবক মানের থেকে বেশি আসে, ধ্রুবক মানের থেকে বেশি আসে এইটা। আরেকটা কি পড়বা, আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড, এগুলা কি হয় ধ্রুবক মানের থেকে কম আসে, ধ্রুবক মানের থেকে কম। এই ব্যাখ্যাগুলো তোমরা পড়বা। তাছাড়া আর কি পড়বা, তাছাড়া আর পড়বা গঠন তাপ, গঠন তাপ ও দহন তাপ সংক্রান্ত গাণিতিক সমস্যা। দেখবা যে তোমাদের গাণিতিক সংক্রান্ত সমস্যা আছে, হ্যাঁ, সংক্রান্ত গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা কি কি কোশ্চেন আসে এখান থেকে, গাণিতিক সমস্যা কি কি আসে, যেমন হচ্ছে বলে যে কোনটি উত্তম জ্বালানি। তোমরা দেখবা যে বোর্ড কোশ্চেনে আসছে, এতদিন তো তোমরা শর্ট সিলেবাসের কোশ্চেন দেখছো এর আগে, এখন তো আর শর্ট সিলেবাসের কোশ্চেন নাই। তোমরা 2019 সাল পর্যন্ত 17 থেকে 19 এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো সেখানে দেখবা যেরকম জিজ্ঞেস করে যে ইথানল উত্তম জ্বালানি নাকি মিথানল উত্তম জ্বালানি, ইথেন উত্তম জ্বালানি নাকি মিথেন উত্তম জ্বালানি, এই কোশ্চেনগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন দেখবা। আর এই যে প্রশমন তাপের যে কোশ্চেনগুলো এগুলো দেখবা, ঠিক আছে। তাছাড়া আর কি কি ফর্মুলা এখানে আছে, এখানে আর দুইটা জিনিস তোমাদের শিখতে হয়, সেটা হচ্ছে ল্যাভসীয় ল্যাপ্লাসের তাপ সূত্র দেখতে হয়, আর এটা হচ্ছে হেসের সমষ্টিকরণ, হেসের তাপ সমষ্টিকরণ সূত্র আর ল্যাভসীয় ল্যাপ্লাসের তোমার হচ্ছে তাপের সূত্র, এই দুইটা সূত্র তোমরা একটু শিখবা। তাহলে এখান থেকে মোটামুটি চ্যাপ্টার 4 এর তাপ রসায়নের এই অংশগুলো হচ্ছে তোমাদের একটু কভার করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল 4 অধ্যায়, একেবারে যা তোমাকে শিখলে তুমি একেবারে কোনো ধরনের মানে টেনশন ছাড়াই এটা মোটামুটি ভালো কম্প্যাক্ট প্রিপারেশন তোমার আসলে হয়ে যাচ্ছে। এন্ড দেন চ্যাপ্টার 3, ফাইনালি আমরা একটু চ্যাপ্টার 3 নিয়ে কথাবার্তা বলি। চ্যাপ্টার 3 তে আসো, চ্যাপ্টার 3 তে আমাদের এখানে দেখো নিচে হচ্ছে পর্যায় দেওয়া আছে, এখানে নিচের দিকে আসতেছে হচ্ছে পর্যায়, আর গ্রুপটা যাচ্ছে হচ্ছে এই বরাবর। সো আমরা একটু ডিকোড করে ফেলি আমাদের এখানে কি কি মৌল আছে সেটা একটু আমরা ডিকোড করে ফেলি, আসো লালটা দিয়ে। দেখো বলছে কি পর্যায় 2 গ্রুপ ও 2, গ্রুপ 2 কে আমরা 2A বলি, একই জিনিস এখানে একই, আমি আমি এখানে তোমার হচ্ছে আমেরিকান স্টাইলে কিংবা হচ্ছে ব্রিটিশ স্টাইলে আগে যেটা ছিল রোমান সংখ্যা A থেকে B পর্যন্ত, এরকম 1A B এরকম করে 7A পর্যন্ত, তারপর 8 হচ্ছে তিনটা গ্রুপ মিলে একটা গ্রুপকে 8 বলা হয়, আবার 1B থেকে শুরু করে আবার ধরো যে 7B এরকম জিনিসপত্র, এইভাবে ব্রিটিশরা হচ্ছে করতো, যদিও এখন আর ওই জিনিসটা আর দেয় না, এটা আসলে বাতিল পর্যায়ে চলে গেছে, এর থেকে বেটার হচ্ছে আমেরিকানটাই, যেটা হচ্ছে ওই যে 1 থেকে 18 পর্যন্ত, তাই না, এরকম। সো এই জায়গায় যদি হচ্ছে আমরা দেখি গ্রুপ 2 এবং পর্যায় 2, তাহলে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে এটা হচ্ছে বেরিলিয়াম, রাইট। তারপর হচ্ছে গ্রুপ 14, পর্যায় 2 গ্রুপ 14 একেবারে খুব জানা জিনিস, এটা কার্বন, পর্যায় 2 গ্রুপ 14 কার্বন। তারপর দেখো পর্যায় 2 ধারাবাহিকভাবে গ্রুপ 15 16 17, তাহলে কার্বনের পরে কি আছে, নাইট্রোজেন আছে, এরপরে আছে হচ্ছে অক্সিজেন, তারপর আছে হচ্ছে ফ্লোরিন, এই তো। তারপর আসো ঠিক তারপরেই ঠিক তার নিচেই বেরিলিয়ামের নিচে কি আছে, ম্যাগনেসিয়াম, তার নিচে কি আছে কার্বনের, এখানে সি বলতে আসলে কার্বন বুঝাই নাই, আমি এখানে সি প্রাইম দিয়ে দেই, সি প্রাইম, এই যে এগুলা দেখো প্রাইম দিয়ে দিছি, সালফার এস প্রাইম, ফসফরাস প্রাইম, এই প্রাইম গুলা দিয়ে কি বুঝায় বলতে পারবা, এই প্রাইম গুলা দিয়ে বুঝায় হচ্ছে যে এদের মতো আসলে মৌল আমাদের এক্সিস্ট করে, তো আমি এই জন্য প্রতীকী অর্থে রাখার জন্য প্রাইম দিয়ে দিছি, যাতে এগুলা বুঝায় যে এগুলো মৌল না, এগুলা সেই সেই মৌলগুলা না, মানে এটা ফসফরাস না আর এটা সালফার না। তাহলে সেম ভাবে কার্বনের নিচে কি আছে, কার্বনের নিচে আছে হচ্ছে সিলিকন, রাইট। তারপরে তার সিলিকনের পরে কি আছে, সিলিকনের পরে আছে হচ্ছে ফসফরাস, তারপরে আছে কি সালফার, তারপরে আছে কি ক্লোরিন, দেখছো এরকম এস এস মিলে যাচ্ছে। তো এই তো আমরা আমাদের মৌলগুলা ডিকোড করে ফেলছি, এবার হচ্ছে দেখি যেখানে কি কি আছে। আচ্ছা এখানে কি বলা হলো যে পি প্রাইমের হাইড্রেট এর সংকরায়ন ব্যাখ্যা করো। সো হাইড্রেট পি প্রাইম এখানে আসলে কোনটা, পি প্রাইমের হাইড্রেটে যদি আমরা সংকরণ ব্যাখ্যা করতে যাই, এই যে আমাদের পি প্রাইম নাইট্রোজেন, সো নাইট্রোজেন বলতে আমাদের পি প্রাইমের হাইড্রেট, হাইড্রেট কে NH3, তাহলে তোমাকে এখানে NH3 এর সংকরণ বের করতে হবে, এবং এটা আমরা জানি যে NH3 এর সংকরণ কি হয়, এটা হচ্ছে sp3 হয়। সো এটা আমাদেরকে ডিটেলস ব্যাখ্যা করে দিতে হবে, পিরামিড শেপ সহ NH3 হয়, এই জিনিসটা আমরা ডিটেলস ব্যাখ্যা করে দিব, পিরামিড শেপ সহ এটা আমরা পারি। তারপর বলছে MX4 এর সংকরণ ব্যাখ্যা করো, এম কোনটা, এম হচ্ছে কার্বন, সো আর হচ্ছে এক্স হচ্ছে সিসি, তাহলে এখানে হচ্ছে CCl4, CCl4 এর সংকরণ চাইছে, এবং এটাও আমরা জানি
এবং হচ্ছে কি বলতো, এই যে CCl4 চাওয়া হয়েছে, এটাও আমরা জানি যে CCl4 এটা কি, এটা হচ্ছে sp3 সংকরায়ন, রাইট? এটাও হচ্ছে sp3 সংকরায়ন, sp3। CCl4 এর এটাও হচ্ছে sp3 সংকরায়ন। এবং এটা ওই যে আমরা ডিটেলস আকার আকৃতি সহ, এটা হচ্ছে চতুস্থলকীয়, একদম ডিটেলস আমরা ব্যাখ্যা করে দিব কোণ সহ। চতুস্থলকীয়, এটার কোণ কত? এটার কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। তারপর এটা কি ছিল? এটা হচ্ছে আমরা জানি পিরামিডীয়, রাইট? NH3টা কি ছিল? NH3 ছিল পিরামিডীয় এবং কোণ কত? কোণ হচ্ছে 107 ডিগ্রি। এই বিষয়গুলো আমরা ডিটেলস ব্যাখ্যা করব। তারপর বলা হলো H2R তরল হলো, আর কি? আর হচ্ছে ওই যে দেখো অক্সিজেন। তাহলে H2R এই জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে পানি। আর এই যে হাইড্রোজেন সালফাইডের কথা বলা আছে, এই যে H2S প্রাইম, এখানে প্রাইমটা বসানো হয়নি, প্রাইম না বসালেও হইতো, এটা আসলে সালফারের কথাই বলা হয়েছে, H2S প্রাইম। তাহলে দেখো H2S তার মানে হচ্ছে সালফাইড। তাহলে পানি হচ্ছে গিয়ে তরল হলেও হাইড্রোজেন সালফাইড এটা কি? এটা হচ্ছে গ্যাসীয়, রাইট? তাহলে কেন এটা হয়েছে? কারণ পানির মধ্যে কি আছে? পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, এটা আছে। এটার মধ্যে কি নাই? এটার মধ্যে হাইড্রোজেন বন্ড নাই। সো এই ব্যাপারটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে আর কি। হাইড্রোজেন বন্ড নাই, যার কারণে এটা গ্যাসীয় হয়, এই জন্য এটা তরল হয়। পানি হচ্ছে গিয়ে কি হচ্ছে? পানি হচ্ছে তরল হচ্ছে, যেহেতু এর মধ্যে কি আছে? যেহেতু এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। আর এটার মধ্যে হাইড্রোজেন বন্ড নাই, এই জন্য হাইড্রোজেন সালফাইডটা গ্যাসীয় হচ্ছে। তারপরে বলছে পিএইচ3 ও কিউএইচ3 এর মধ্যে কোনটি অধিক ক্ষারীয়? अगेन এই পিএইচ3 বলতে আসলে এই যে পি প্রাইম হবে, এখানে প্রাইমটা বসে নাই। পিএইচ3 বলতে আমরা এই যে প্রাইমটার কথা বলতে পারি, এই যে পিএইচ, এটা পি প্রাইম। সো এটা যদি পি প্রাইম হয়, ধরো এটা যদি পি প্রাইম হয়, তাহলে আমরা কি বলতে পারি? পি প্রাইম মানে হচ্ছে এটা NH3, কারণ পি প্রাইম হচ্ছে এই যে দেখো নাইট্রোজেন, আর কিউটা কি? কিউ হচ্ছে ফসফরাস, পিএইচ3। সো এই জিনিসটা আমরা আসলে বেসিক্যালি জানি, এটার মধ্যে কোনটা অধিক ক্ষারীয় হয়? অধিক ক্ষারীয় হয় হচ্ছে আসলে বেসিক্যালি পিএইচ3, এটা বেশি ক্ষারীয়। এই ব্যাখ্যাটা তোমরা জানো, এর কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যায়, তাই না? দেখো ইলেকট্রোনেগেটিভিটি, কারণটা কি? কারণ হচ্ছে দেখো তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে গিয়ে বেশি, কার থেকে বেশি? এটা বেশি হচ্ছে গিয়ে তোমার ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি, রাইট? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি হয়। তাহলে যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি, তাই নাইট্রোজেন কি করবে? নাইট্রোজেনে যে তোমার এই যে দেখো নাইট্রোজেনের মধ্যে কি আছে? নাইট্রোজেনের মধ্যে তোমার মুক্তচর ইলেকট্রন আছে। আর ফসফরাসে কি আছে? ফসফরাসে মুক্তচর ইলেকট্রন আছে। বাট এই মুক্তচর ইলেকট্রনটাকে নাইট্রোজেন বেশি টাইট করে ধরে রাখবে। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি না হওয়ার কারণে বেশি টাইট করে ধরে রাখতে পারবে না। যার ফলে নাইট্রোজেনের জন্য এই মুক্তচর ইলেকট্রন দান করা যতটুকু সহজ হবে, তার থেকে বেশি সহজ হবে হচ্ছে ফসফরাসের জন্য ইলেকট্রন দান করা, তাই না? সো ফসফরাসের ক্ষেত্রে মুক্তজোর ইলেকট্রন দান করা, এই যে মুক্তজোর ইলেকট্রন, এগুলো যেহেতু ফসফরাসের ক্ষেত্রে দান করা সহজ, তাই পিএইচ3 এর ক্ষার ধর্ম বেশি। ক্লিয়ার? একেবারে ইজি, দান করা সহজ, পিএইচ3 এর ক্ষার ধর্ম বেশি। ঠিক আছে, এবার আসো বলছে QX5 গঠিত হলো, PX5 গঠিত হয় না কেন? এটা বুঝতেই পারছো। কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে পি, যে PCl5। তাহলে এখানে বলতেছে PCl5 গঠিত হয়, আর এটা হচ্ছে NCl5, এটা গঠিত হয় না। এটা আমরা জানি যেটা গঠিত হয়, NCl5টা গঠিত হয় না। এটা কারণ একদম খুব সিম্পল, আমরা জানি PCl5 এ পি কি আছে? পিতে হচ্ছে গিয়ে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল বিদ্যমান, ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান। ঠিক আছে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ডি অরবিটাল আছে, রাইট? এটা ডি অরবিটাল আছে, বাট এখানে নাইট্রোজেনে ডি অরবিটাল নাই। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করে দিব যে ডি অরবিটাল না থাকার কারণে, ডি অরবিটাল না থাকার কারণে এনপি, পি অরবিটাল আছে, পি এ কয়টা অরবিটাল? পি উপশক্তি স্তরের কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। তো এই জন্য 3টা ক্লোরিন যাইতে পারে। যেহেতু ডি নাই, তাই বাকি 2টা ক্লোরিন, অর্থাৎ অন্য তোমার NCl5 হইতে হলে তো 2টা ক্লোরিন লাগবে, তাই না? তো পি আছে, পি শক্তি স্তর আছে, কিন্তু ডি অরবিটাল নাই, অর্থাৎ পি অরবিটাল আছে, ডি অরবিটাল নাই। পি অরবিটাল কয়টা? 3টা। তাহলে 3টা পি অরবিটালে 3টা সিএল যাইতে পারে, আর ডি না থাকার কারণে আর 2টা যাইতে পারে না। কিন্তু ফসফরাসে যেহেতু ডি অরবিটাল আছে, 3টা পি অরবিটালে 3টা সিএল, যে বাকি 2টা সিএল কোথায় চলে যায়? ডি অরবিটালে চলে যায়। এই জন্য হচ্ছে গিয়ে ডি অরবিটাল থাকার কারণে আমরা বলতে পারি যে PCl5 গঠিত হয়। তারপর কোশ্চেন হচ্ছে PH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলো, এই পি মানে অবশ্যই আবার পি প্রাইম। এখানে পি বলতে আমরা বোঝাচ্ছি কি? পি প্রাইম। PH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও QH3 এরটা 107 ডিগ্রি নয় কেন? এটা আমি একটু মুছে দেই। তাহলে দেখো কি বলতেছি আমরা,
এদিক থেকে এটা নীল হবে। দেখো, তাহলে এইটা হচ্ছে NH3। NH3 এর বন্ধন কোণ কত? 107 ডিগ্রি। কিন্তু PH3 এর বন্ধন কোণ কত? PH3 এর বন্ধন কোণ হচ্ছে 93। কেন? একেবারে সেম ব্যাখ্যা। সেম ব্যাখ্যাটা কি? ফসফরাসের আকার হচ্ছে বড়। বড় হওয়ার কারণে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কম হয়। তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণেই কিন্তু এখানে বন্ধন কোণ ডিক্রিজ হয়ে যায়। এই ব্যাখ্যাটা আমাদেরকে ডিটেলসে করে দিতে হবে চিত্রসহ। তারপরে কি? তারপরে H2R এর বন্ধন কোণ একেবারে সেম। এই দুইটা সেম ক্যাটাগরির কোশ্চেন। এই দুইটা কোশ্চেন কি ক্যাটাগরির বলো তো? এই দুইটা কোশ্চেন সেম ক্যাটাগরির। H2R কি? H2R হচ্ছে পানি। এটার বন্ধন কোণ 104, কিন্তু হাইড্রোজেন সালফাইড এটার বন্ধন কোণ আসলে 92.2 ডিগ্রি। ঠিক আছে? হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 92.2 ডিগ্রি। একেবারে সেম ব্যাখ্যা। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা হবে। অক্সিজেনের আকার, সালফারের আকার অক্সিজেনের থেকে বড়, ফলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে যে আমাদের যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো কাছাকাছি চলে আসে এবং কি হয়? কাছাকাছি চলে এসে আমাদের যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণটার পরিমাণটা কমে যায়। ফলে দেখো, PH3 আর হাইড্রোজেন সালফাইড দুইটাই কিন্তু বন্ধন কমে গেছে। একটা হচ্ছে 93 ডিগ্রি আর একটা হচ্ছে 92 ডিগ্রি। তারপরে বলছে MR2 গ্যাসীয়। MR2 কোনটা? এম, এই যে এম হচ্ছে সি, আর আর কি? আর হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন। তাহলে এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? এই ব্যাখ্যাটা আমরা সবাই জানি। সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? সিলিকনের আমরা একটা আকৃতি জানি, তাই না? সিলিকনের আকৃতি কি ছিল মনে আছে? এই যে দেখো, সিলিকন এই যে এরকম আকৃতি গঠন করে। সিলিকন সিলিকন বৃহদাকার আকৃতি গঠন করে, তাই না? বলো তো মনে আছে কিনা? অক্সিজেন এই যে সিলিকন এরকম, এরকম আর এরকম যেতে থাকবে, ঠিক আছে? এরকম কি অণু গঠন করে? বৃহদাকার দ্বৈত অণু, ঠিক আছে? দ্বৈত অণু, বৃহদাকার দ্বৈত অণু গঠন করে। বৃহদাকার দ্বৈত অণু গঠন করে সিলিকন ডাইঅক্সাইড। যার ফলে সিলিকন ডাইঅক্সাইড এরকম কঠিন হয়। আর কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু বৃহদাকার দ্বৈত অণু গঠন করে না, এটা বিচ্ছিন্ন থাকে, একটা এটা থেকে বিচ্ছিন্ন থাকে। একটা এটা থেকে বিচ্ছিন্ন থাকার ফলে এটা গ্যাসীয় থেকে যায়। ঠিক আছে? ক্লিয়ার? এটা একটা আরেকটা সাথে কি থাকে? যুক্ত থাকে। একটা আরেকটার সাথে এইভাবে যুক্ত থেকে দৈত্যাকার অণু গঠন করে, ফলে কঠিন হয়। আর এই কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন থাকায় গ্যাসীয় হয়। ভেরি সিম্পল, এটা আমরা জানি। তারপর হচ্ছে আমাদের নেক্সট, দেখো, এ ও বি শিখা পরীক্ষা দেয় না কেন? এই এ ও বি এরা কারা? এ হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা আমরা জানি, ভালো করে জানি, খুব ভালো করে আমাদের জানার কথা আশা করি। এ ও বি শিখা পরীক্ষা দেয় না। এই যে দেখো, বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দিবে না। খুবই স্বাভাবিক। দেখো কি কেন কেন ঘটনাটা হয়েছে? বেরিলিয়ামের লাস্টে আছে 2s2, ম্যাগনেসিয়ামের লাস্টে আছে 3s2। এগুলা কি? এই যে 3s2 2s2 এগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে পূর্ণ অরবিটাল, তাই না? পূর্ণ অরবিটাল, এটা আমরা জানি। পূর্ণ অরবিটাল কি হয়? পূর্ণ অরবিটাল স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল, তাই তো? পূর্ণ অরবিটাল কি হবে দেখবা? অধিক স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল। অধিক স্থিতিশীল হওয়ার ফলে কি হয়? পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হওয়ার ফলে আমাদের হচ্ছে গিয়ে এইগুলাকে আমরা আমরা শিখা পরীক্ষায় যে ফ্লেম ব্যবহার করি, যে আগুন ব্যবহার করি, বুনসেন বার্নারের আগুন, এই বুনসেন বার্নারের আগুন এই এই পূর্ণ স্থিতিশীল অরবিটাল থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য যথেষ্ট না। তো যেহেতু ইলেকট্রনটাকে বের করার জন্য যথেষ্ট না, তাই এগুলা শিখা পরীক্ষা দিবে না। তো যেহেতু এটা অধিক স্থিতিশীল, তাই এটা কি হয় না? শিখা পরীক্ষা দেয় না। ভেরি সিম্পল। 3s অরবিটাল পূর্ণ থাকে, পূর্ণ থাকা অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল হলে বেশি শক্তির প্রয়োজন হয় কি করতে? ইলেকট্রনটাকে বের করতে। ইলেকট্রন বের করে যদি ইলেকট্রনটাকে ট্রান্সফার না করি তাহলে তো শিখা পরীক্ষা দিবে না। তাহলে ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর যেহেতু বুনসেন বার্নার থেকে আসা শক্তিটা আসলে পর্যাপ্ত না ইলেকট্রনটাকে বের করার জন্য, তাই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। ভেরি সিম্পল। নেক্সট হচ্ছে X2 আর BX2 এর বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স কি ছিল আমাদের? এক্স হচ্ছে গিয়ে ছিল ওই যে আমাদের ক্লোরিন। সো এটা আমরা বুঝতেই পারতেছি। এই যে বেরিলিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা জানি, এটা হচ্ছে সমযোজী। বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে সমযোজী, ঠিক আছে? আর এটা হচ্ছে আয়নিক।
এই জিনিসটা আমরা খুব ভালো করে জানি। এবং বেরিলিয়াম ক্লোরাইড কেন সংযোজী হলো এটাও আমরা জানি, এটা ফাজানের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় খুব সহজেই। সো আমরা চাইলে কিন্তু ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবো যে বেরিলিয়াম 2+ এর আকার এখানে ছোট, ম্যাগনেসিয়াম 2+ এর আকার এখানে বড়। যদি ক্যাটায়নের আকার ছোট হয় তাহলে সেটা সমযোজী প্রকৃতির হয়ে যাবে আর কি। সমযোজী প্রকৃতি হওয়ার কারণে আমাদের বেরিলিয়াম 2+, এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে আমাদের কি আছে বলতো, বেরিলিয়াম ক্লোরাইড আছে। বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়ে সমযোজী প্রকৃতির হয়, এটা আমরা সবাই জানি, রাইট? এটা সমযোজী প্রকৃতির হয়। তাহলে এগুলো ছিল সব গ ক্যাটাগরির কোশ্চেন। ও মাই গড, এটা খুব বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কি ক্যাটাগরি কোশ্চেন ছিল বলতো? এগুলো সব হচ্ছে আমাদের গ ক্যাটাগরির কোশ্চেন ছিল। এবার হচ্ছে আমরা একটু কিছু ঘ ক্যাটাগরির কোশ্চেনে যাই। ঘ ক্যাটাগরি, দেখো ঘ ক্যাটাগরি কোশ্চেনের মধ্যে কি কি আছে। এগুলো কিন্তু সব গ ক্যাটাগরির কোশ্চেন। ওকে, এখন চলো আমরা ঘ ক্যাটাগরি কোশ্চেনে চলে যাই। বলছে এম পি প্রাইম ও আর এর হাইড্রাইডের সংকরণ একই হলো, বন্ধন কোণ ও আকৃতি ভিন্ন, আলোচনা করো। এই এমটা কি? এমটা কি মনে আছে তোমাদের? এম জিনিসটা কি ছিল? এম, দেখো এম হচ্ছে ছিল কার্বন। পি প্রাইম কি? পি প্রাইম ছিল এখানে নাইট্রোজেন। আর আরটা কি ছিল? আর হচ্ছে ছিল ফ্লোরিন, তাই না? না, অক্সিজেন ছিল। আর ছিল অক্সিজেন, তাই তো? তাহলে এদের হাইড্রেট কি কি? কার্বনের হাইড্রেট হচ্ছে CH4, নাইট্রোজেনের হাইড্রেট হচ্ছে NH3, আর অক্সিজেনের হাইড্রেট হচ্ছে পানি। সেগুলো আমরা জানি। এদের সংকরণ তিনটারই হচ্ছে sp3, বাট এদের আকৃতি পার্থক্য আছে না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে চতুস্থলকীয়, বন্ধন করে 109.5। এটা কি? এটা হচ্ছে পিরামিডীয়, বন্ধন করে 107। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কৌণিক আকৃতির, বন্ধন কোণ 104.5। তো এই বিষয়গুলো আমরা জানি, তাই না? এটা কেন হয়েছে বলতো? এই ব্যাখ্যাটা আমরা কোন রুলস দিয়ে করি? এটা আমরা ভ্যাসপার রুল দিয়ে করি, ভ্যালেন্সন ইলেকট্রন পেয়ার রিভালশন থিওরি। এই ভ্যাসপার থিওরি দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের মুক্তজোর ইলেকট্রন চলে আসছিল, তাই না? মুক্তজোর ইলেকট্রনের থাকার কারণে আমাদের যে বিকর্ষণ, বন্ধনের বিকর্ষণ, মুক্তজোর বন্ধন জোরের যে বিকর্ষণ সেটা বেড়ে যায়। এখানে দেখো মুক্তজোর 2টা আছে, আর এখানে মুক্তজোর কয়টা আছে? এই জায়গায় মুক্তজোর আছে হচ্ছে একটা। তাহলে এখানে মুক্তজোর নাই, এখানে মুক্তজোর আছে, তাই এটার বন্ধন কোণ একটু কমে যাবে, একটু বেড়ে যাবে, সরি ভুল বলছি, একটু কমে যাবে এই জায়গায়। আর এখানে আমাদের মুক্তজোর বেশি থাকায় সেখানে বন্ধন কোণ আরো কমে যায়। অর্থাৎ ভ্যাসপার থিওরি অনুযায়ী মুক্তজোর ইলেকট্রন সংখ্যা যত বাড়ে তত মুক্তজোর এবং মুক্তজোর বন্ধন জোর বিকর্ষণ বল বেড়ে যায়। এই বিকর্ষণ বল বেড়ে যাওয়ার ফলে আমাদের আরো কি হয়, তোমরা জিনিসটা জানো যে বিকর্ষণ বল বেড়ে যাওয়ার ফলে আমাদের বন্ধন কোণের মান কমতে থাকে এবং আকৃতিও চেঞ্জ হয়ে যায়। সো এই ভ্যাসপার থিওরি দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ঘয়ের আলোচনা করতে পারি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রচুর আসে। কোশ্চেন যখন একটু সহজ করে তখন এই কোশ্চেনটা অনেক দেয় ঘতে। তারপর বলছে AX2, BX2 এবং CX2 এর মধ্যে গলনাঙ্কের ক্রম ও ভিন্নতা ব্যাখ্যা করো। AX2 আসলে কি বুঝতে পারতেছি? AX2 এটা হচ্ছে গিয়ে বেরিলিয়াম ক্লোরাইড। AX2 এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। BX2 এটা কি? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবং CX2 এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে অবশ্যই এদের গলনাঙ্কের যে ক্রমটা, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো কি দিয়ে? এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো ফাজানের নীতি দিয়ে। সো ফাজানের নীতি অনুযায়ী যদি আমরা জানি ফাজানের নীতি অনুযায়ী আমাদের ক্যাটায়নের আকার যেটা ছোট হবে, ক্যাটায়নের আকার ছোট যদি আমি বলি, কোনটার ক্যাটায়নের আকার ছোট পাওয়া যাচ্ছে বলতো? এই যে বেরিলিয়াম, এটা ছোট। তারপরে হচ্ছে কি? তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+। সো ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, আর সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে গলনাঙ্ক তত কম হবে। তাহলে এখানে যেহেতু ব্যারিলিয়ামের ক্যাটায়ন হচ্ছে গিয়ে তোমার আকার কম, আকার ছোট, তার মানে এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে হচ্ছে এর গলনাঙ্ক কম। তাহলে আমি যদি গলনাঙ্কের ক্রম বের করি, গলনাঙ্কের ক্রম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের সবচেয়ে কম, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, পারবো আশা করি। আমি একেবারে সব রিভিশন আকারে তোমাদের ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো মনে পড়ে, অ্যান্সারগুলো মনে পড়ে। তারপর দেখো S'(X4) পানিতে দ্রবীভূত হলেও CS'(X4) পানিতে অদ্রবণীয় কেন? দেখো S'(X4) এটা আসলে কি? এই হচ্ছে আমাদের বেরিলিয়াম, বুঝতেই পারতেছি। আর হচ্ছে এস কোনটা, এস প্রাইম কোনটা? এস প্রাইম ছিল হচ্ছে সালফার, ঠিক আছে। S'(X4), সি হচ্ছে কার্বন। এটা একটু ভুল লিখে ফেলছে, তাই তো মিলতেছে না। এটা X4 হবে না, ঠিক আছে, এটা X4 হবে না।
এটা হবে AS'(R4) আমাদের যে টাইপিস্ট আছে উনি একটু ভুল করে ফেলে, ওনাকে আসলে, তাহলে দেখো এটা কি হবে, এটা হবে হচ্ছে CS'(R4), ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা হবে AS'(R4) আর ওটা হচ্ছে CS'(R4). দেখো এখানে ঘটনাটা কি হয়েছে, AS' গুলা কারা, এই যে AS'(R4), এই যে AS', এ হচ্ছে বেরিলিয়াম, S' হচ্ছে এখানে আমাদের কি হবে, সালফেট। সো বেরিলিয়াম সালফেট পানিতে দ্রবীভূত হলেও আমাদের এখানে ক্যালসিয়াম সালফেট এটা আসলে পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। সেম এখানে আমাদের ব্যাখ্যা দুই রকমের ব্যাখ্যা আছে, কি কি ব্যাখ্যা আছে, এটা পানিতে দ্রবীভূত কিন্তু এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, কি কি ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা হাইড্রেশন দিয়ে করা যায়, ঠিক আছে, হাইড্রেশন দিয়ে করা যায়। তাছাড়া আমরা ফাজানের নীতি, আমাদের লেভেলের জন্য আমরা চাইলে ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি খুব ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি আমরা ফাজানের নীতি দিয়ে চাইলে ব্যাখ্যাটা করতে পারি, ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি, ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি, ক্লিয়ার? এইখানে দেখো তো বেরিলিয়াম আছে 2+, আর এখানে আছে ক্যালসিয়াম 2+। সো আমরা বুঝতেই পারতেছি বেরিলিয়াম 2+ অবশ্যই কি, বেরিলিয়াম 2+ অবশ্যই বেরিলিয়ামের আকার কি ক্যালসিয়াম 2+ থেকে ছোট না, ক্যালসিয়াম 2+ থেকে ছোট, তাহলে আবার বেরিলিয়াম সালফাইডের, তার মানে হলো বেরিলিয়াম সালফাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি। দেখো যেইটার সমযোজী বৈশিষ্ট্য কি হবে, আমাদের বেশি হবে, সেটার ক্ষেত্রে আমাদের ঘটনা কি, ঘটনাটা হলো পানিতে দ্রাব্যতা কম হবে, পানিতে দ্রাব্যতা কম হবে। তবে এই ঘটনাটা হাইড্রেশনের কারণে উল্টা হয়ে যায়, হাইড্রেশনের কারণে কি হয়ে যায়, উল্টা হয়ে যায়। সালফেটের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সালফেট যৌগগুলো আছে, ক্যাটায়নের সালফেট যৌগগুলো মনে রাখবা, ক্যাটায়নের সালফেট যৌগগুলোর ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার ক্রম কি হয়, ক্যাটায়নের সালফেট যৌগগুলোর ক্ষেত্রে দ্রাব্যতার ক্রম দেখো, দ্রাব্যতার ক্রম, সালফেট যৌগগুলোর ক্ষেত্রে দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার ক্রম কি হবে বলো, এই যে B2+, তারপরে হচ্ছে Mg2+, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+, তারপরে হচ্ছে স্ট্রনসিয়াম 2+, তারপরে কি, তারপরে হচ্ছে বেরিয়াম 2+। অর্থাৎ এই ক্ষেত্রে দ্রাব্যতা আরো বাড়তে থাকে, ফাজানের নীতির উল্টা হয় এই জিনিসটা, ঠিক আছে, ফাজানের নীতির আমি এখানে লিখে দিই উল্টা, উল্টা, ঠিক আছে, বুঝতে পারছি কিনা, দ্রাব্যতার ক্রমটা উল্টা হচ্ছে। তারপরে বলছে এগুলোর ক্ষেত্রে গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করতে বলতে, এটা কারা কারা সেম ভাবে ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবা। দেখো AmR3 এটা হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এবং এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা C' হবে, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সো এই ক্ষেত্রে একইভাবে আমাদের ফাজানের নীতি দিয়ে আমরা এই ব্যাখ্যাটা করতে পারি। ফাজানের নীতি অনুযায়ী এই যে ডান দিকে কি হবে, ডান দিকে হচ্ছে গিয়ে অর্থাৎ ক্যাটায়ন যত বড় হইতে থাকবে আয়নিক বৈশিষ্ট্য তত বাড়তে থাকবে, আয়নিক বৈশিষ্ট্য বাড়ার সাথে সাথে আমাদের গলনাঙ্কের ক্রম বৃদ্ধি পেতে থাকবে, সেইখান থেকে গলনাঙ্কের সঠিক ক্রম হচ্ছে এইটা, এইভাবে আমরা চাইলে ব্যাখ্যা করতে পারি। একেবারে সবচেয়ে মারদাঙ্গা কোশ্চেন মানে কোনটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের N(X4'), অর্থাৎ এখানে এটা N বলতে N' কিন্তু, হ্যাঁ এটা সিলিকন আসলে, এই যে দেখো N বলতে N' এর কথা বোঝানো হয়েছে, এই যে এখানে আছে N', এখানে প্রাইম দেওয়া হয়নি কারণ N দিলে তো নাইট্রোজেন হয়ে যায়, সো এটা সিলিকনের কথা বলা আছে, ওকে, এখানে সিলিকনের কথা বলা আছে, আমি একটু নীল লালেই থাকি। তাহলে এটা হচ্ছে N', তাহলে এটা কি, এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু M এটা কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, এটা আমরা সবাই জানি তাই না, এটার অ্যান্সার গুলো আমরা সবাই জানি। ঘটনাটা কি বলতো, সিলিকনে কি আছে, সিলিকনে হচ্ছে ফাঁকা ডি অরবিটাল আছে, এই ব্যাখ্যাটা আমরা সবাই জানি, এটা আমাদের বিক্রিয়া সহ ব্যাখ্যাটা করে দিতে হবে, ঠিক আছে, ফাঁকা ডি অরবিটাল আছে এই জন্য এটা আদ্র বিশ্লেষিত হয়। আর এখানে কার্বনের ক্ষেত্রে কি নাই, কার্বনের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল নেই, ঠিক আছে, ফাঁকা ডি অরবিটাল নেই, যার ফলে কিন্তু এটা আদ্র বিশ্লেষিত হচ্ছে না, একেবারে ইজি ব্যাখ্যা। তারপর হচ্ছে এক্স ও এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, এক্স হচ্ছে ক্লোরিন আর হচ্ছে ফ্লোরিন, তো এটা আমরা সবাই জানি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি, তাই না, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি, এই বিষয়টা ব্যতিক্রম, এই ব্যাখ্যাটা আমরা সবাই জানি,
এটা হচ্ছে গিয়ে চার্জ ঘনত্ব দিয়ে বা ইলেকট্রন ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করতে হয়, তাই না? ইলেকট্রন ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করতে হয়, এই জিনিসটা ব্যতিক্রম। সো এই ব্যাখ্যাটা একটু করতে হবে তোমাকে, যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের কি বেশি, ক্লোরিনের হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি বেশি। এই ব্যাখ্যাটা আমরা সবাই জানি। এটা কখনো কখনো ক্ষতেও আসে, ঠিক আছে? এটা কখনো কখনো কোথায় আসে, ক্ষতে আসে। ঘতে আসলে একটু বেশি, ঘতে আসাটা আসলে এক্সপেক্টেড না, কখনো কখনো আসছিল, এর আগে আসতো। তো ঘতে যদি আসে তাহলে ব্যাখ্যাটা একটু বেশি করে দিতে হবে, আর ক্ষতে আসলে এত বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখো বলছে 2 নং পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ বিভবের মানের তারতম্য গ্রাফ সহ আলোচনা করো। 2 নং পর্যায়ে কি কি আছে আমরা যদি একটু গ্রাফটা দেখি আসো। এখানে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, আর নিচে আমরা রাখলাম পারমাণবিক সংখ্যা। এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ, গ্রাফটা এইকে ব্যাখ্যা করতে হবে। যেমন ধরো এখানে আমার আছে কি, এখানে আমার আছে বেরিলিয়াম। তো প্রথমে আমি এক কাজ করি, বেরিলিয়ামের উপরে কি আছে, বেরিলিয়ামের উপরে আছে হচ্ছে হিলিয়াম। সরি, ভুল বলছি, এখানে একটু দাঁড়াও। হিলিয়াম কেন, হিলিয়াম তো 18 নম্বর গ্রুপে। এই জায়গায় আমাদের শুরু করতে কি হবে, 2 নম্বর গ্রুপে, হ্যাঁ, বেরিলিয়াম দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমাদের 2 দেওয়া আছে, 2 নম্বর গ্রুপ দেওয়া আছে। সো আমরা বেরিলিয়াম দিয়ে শুরু করব, ঠিক আছে? আয়নীকরণ বিভবের মান দেখো, বেরিলিয়ামটা প্রথমত একটু বেশি থাকবে। এই জায়গাটা আমি একটা কাজ করি, একটু মুছে দেই। এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখানে পারমাণবিক সংখ্যা বসাইতে হবে। তাহলে এখানে আছে 2, বেরিলিয়াম 4, 4 থেকে শুরু হবে, 4, 5, 6, 7, 8, 9, 10, 7, 8, 9, 10, এরপর হচ্ছে আবার এই তো, আর নাই, 12 তো নাই, 2 নং গ্রুপ পর্যন্ত, 12 হইলে আবার 3-এ চলে যাবে। তাহলে দেখো তো কি হইতেছে এই জায়গায়, একটু খেয়াল করো তো। প্রথমে আছে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন একটু কম হবে, ঠিক আছে? আমরা জানি পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে, ঠিক আছে, নিচে এটা কি, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। সো আমরা আসলে কি জানি দেখো, আমরা জানি আমাদের পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকবে, অর্থাৎ এই যে 2 থেকে 3-এ অর্থাৎ আমরা বেরিলিয়াম থেকে 4 থেকে 5-এ যাচ্ছি, বেরিলিয়াম থেকে বোরনে, আমাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। কিন্তু এই জায়গায় একটু প্রথমেই ব্যতিক্রম আসতেছে, বেরিলিয়ামের পারমাণবিক শক্তি আসলে, পারমাণবিক বা আয়নীকরণ শক্তি আসলে বেশি বোরনের থেকে। তারপরে হচ্ছে আমরা যদি কার্বনের দিকে যাই, তাহলে আস্তে আস্তে একটু বাড়তে থাকে, কার্বনের দিকে বাড়তে থাকবে, নাইট্রোজেনের দিকে গেলে একটু বেশি বাড়ে, অক্সিজেনের দিকে গেলে একটু একটু কম থাকে, এরপর ফ্লোরিন একটু বেশি থাকে, এরপর নিয়নে আরো একটু বেশি থাকে। তাহলে এই হলো আমাদের বেরিলিয়াম, এই হলো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। সো আমাদের এই জায়গায় ডিফারেন্সটা কোথায় দেখা দিছে বলতো, ডিফারেন্সটা আমরা কোথায় পাচ্ছি, এই যে এই জায়গাটা একটু বেশি আছে, এই জায়গাটা একটু বেশি, আর এই জায়গাটা একটু বেশি, এই বেরিলিয়াম এবং নাইট্রোজেনের ক্ষেত্রে একটু বেশি আছে। কেন কেন বেশি হয়েছে বলতো, বেরিলিয়াম হচ্ছে 2s2 লাস্টে, আর নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে 2p3, এটা হচ্ছে পূর্ণ অরবিটাল, তাই না? আর এটা কি, এটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। এই পূর্ণ আর অর্ধপূর্ণ, তারপরে এটাও আর একটু বেশি, রাইট? এই যে নিয়ন, এই নিয়নটাও কিন্তু একটু বেশি, নিয়নে আবার কি, নিয়নে হচ্ছে 2p6, তাহলে এটাও কি অরবিটাল, এটাও হচ্ছে পূর্ণ অরবিটাল। সো যারা এরকম পূর্ণ, অর্ধপূর্ণ, পূর্ণ, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে তোমার শেষের শক্তি স্তর অধিক স্থিতিশীল থাকে, ফলে সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য সাধারণ যে ধারাটা, এই যে এভাবে যে আস্তে আস্তে বাড়তে থাকবে সাধারণ যে ধারাটা, এই সাধারণ ধারার থেকে একটু কি থাকে, বেশি থাকে আয়নীকরণ শক্তির মান। এই জন্য এরা ব্যতিক্রম হয়। কারা কারা, এখানে পর্যায় 2 তোমার বেরিলিয়াম আছে, নাইট্রোজেন আছে এবং নিয়ন আছে। সো এইভাবে আমরা কিছু ব্যতিক্রম জিনিসপত্র নিয়ে চাইলে আলোচনা করতে পারি। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 3 এর একদম ডিটেলস সাজেশন ভিত্তিক আলোচনা। আমি প্রত্যেকটা কোশ্চেনের, প্রত্যেকটা সাজেশন ভিত্তিক কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি তোমরা একেবারে ভালোভাবে অ্যান্সার করতে পারো, আমি একেবারে শর্ট ব্যাখ্যা সহ তোমাদের রিভিশনের মতো করে আমি আজকে তোমাদের সাজেশনটা দিয়ে দিছি, ব্যাখ্যাও দিয়ে দিছি, অ্যান্সারের ব্যাখ্যাও দিয়ে দিছি, যাতে তোমরা উপকৃত হইতে পারো, তোমাদের একটা ফাটাফাটি রিভিশন, একটা ঝালাই হয়। এই কোশ্চেনগুলো তোমরা বারবার ভালো করে পড়ে যাবা, প্র্যাকটিস করে যাবা, সাথে আরো রিকমেন্ডেশন থাকবে, আরো আরো বোর্ড কোশ্চেন সলভ করো, এবং এমসিকিউতে বোর্ড কোশ্চেন মাস্ট সলভ করে যাবা এমসিকিউর ক্ষেত্রে। তাহলে তোমরা একটা ফাটাফাটি প্রিপারেশন তোমাদের হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য
সবার জন্য, তোমাদের সবার জন্য আসলে অনেক অনেক বেশি শুভকামনা এবং দোয়া থাকলো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।